বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 13ই আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির আহ, দ্বিতীয় রিভিশন ক্লাস, এবং আজ আমরা আলোচনা করব আমাদের এই সাজেশনের 19 নম্বর প্রশ্নটা। দেখেন, রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য আলোচনা করুন। তো এখানে রায় ডিক্রির সাথে সাথে রায় না এসে আদেশ বা ডিক্রিও হতে পারে, অথবা বলতে পারে যে রায় ডিক্রি বা আদেশের মধ্যে পার্থক্য আলোচনা করুন। সো আপনার একজন আইনের ছাত্র হিসেবে এই পার্থক্য এমনিতেই জানা উচিত যে আদেশ কাকে বলে, ডিক্রি কাকে বলে, আর রায় কাকে বলে। দেখেন, ডিক্রি সম্পর্কে আলোচনা করেছে 2-2, ধারা 2-2, আর আদেশ সম্পর্কে আলোচনা করেছে 2-14, আর রায় সম্পর্কে আলোচনা করেছে 2-9। তো ডিক্রি আসলে কাকে বলে? ডিক্রি হলো একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, এবং আরজি দাখিলের পরে একেবারে বিভিন্ন পর্যায় অতিক্রম করে একটা দেওয়ানি মামলা নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। অর্থাৎ আরজির পরে আপনার সমন, লিখিত জবাব, তারপরে আপনার ওই এডিআর, তারপরে ইস্যু গঠন, তারপরে এসডিপিএইচ, পিএইচ, এফপিএইচ, আর্গুমেন্ট, জাজমেন্ট, তারপরে হচ্ছে ডিক্রি, জাজমেন্ট তো রায়। আচ্ছা, তারপর হচ্ছে ডিক্রি। অর্থাৎ একটা দেওয়ানি মামলা শুরু হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে, আর সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করার পর এটা নিষ্পত্তি হচ্ছে কি? ডিক্রির মাধ্যমে। অর্থাৎ ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে কি হয়? নিষ্পত্তিকৃত হয়। 2-2। অপরদিকে 2-14 বলছে আদেশ বা অর্ডার। আদেশ আসলে কাকে বলে? একটা দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে তো শুরু হলো, এখন ডিক্রি হতে তো অনেক দেরি। এই দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় বিভিন্ন সময় আদালত যে সিদ্ধান্তগুলো দেয় এটার বলে আদেশ। ওই যে কখনো সময়ের আবেদন মঞ্জুর করছে, করে নাই, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিছে, বিভিন্ন সময় যে প্লিডিং সংশোধনের আদেশ দিছে বা দেয় নাই, বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দিছে এটার বলে কি? আদেশ। তাহলে আদেশের মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না, কিন্তু ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। ডিক্রি দেয় একটা মামলার কখন? শেষে। আর আদেশ দেয় কখন? মামলা মানে চলমান সময়। ঠিক আছে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রি আপিল যোগ্য, কিন্তু সকল আদেশই আপিল যোগ্য না। কোন কোন আদেশ আপিল যোগ্য এটা আবার বলেছে 43 আদেশে আর 104 ধারায়। তাহলে সাধারণত ডিক্রি একবারই হয়, কিছু ক্ষেত্রে দুইবার হয়, সেটা ব্যতিক্রম। কিন্তু একটা মামলা আদেশ কতগুলো হয়? অসংখ্য আদেশ হয়, অসংখ্য। এবার রায় কাকে বলে ভাই? এই যে ডিক্রি বা আদেশ কেন দিল, এই যে বিস্তারিত যে বর্ণনা, এটারই বলে কি? রায়। ধরেন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আপনার পক্ষে দিছেন বা দেয় নাই, যাই দেখ না কেন, আপনি তো সাথে সাথে জানিয়ে গেলেন যে আমার পক্ষে দিছে বা দেয় নাই। কিন্তু ওটার বিরুদ্ধে যদি আপিল করতে যান, তাহলে কি আদেশ দিছে ওটা স্বয়ংক্রিয়তার নকল তোলা লাগে না? যে ওই অমুক তারিখে এই পক্ষ আবেদন করছে, ওইটা হলো রায়। তাহলে কোন মামলায় কেন ডিক্রি দিল বা কেন আদেশ দিল, এই যে বর্ণনা, এটারে বলে কি? রায়। রায় আছে কততে? 2-9। এখন যদি বলেন স্যার আগে কোনটা দেয়, আগে দেয় রায়, পরে দেয় ডিক্রি। ঠিক আছে। কারণ আগে যেদিন বিচারক ঘোষণা দেয় যে অমুক, সাথে সাথে জেনে গেলেন এই মামলায় কি হয়েছে, আর ওই রায়ের 7 দিনের মধ্যে দেয় কি? ডিক্রি। তবে ডিক্রি আর রায় দুইটাতে আবার কোন তারিখ উল্লেখ থাকে? একই তারিখ উল্লেখ। এই আর কি। তো এর পার্থক্য গুলো একটু একবার পড়লে আপনি পারবেন আশা করি। একটু দেখে নিন। আর 19-এর খতে বলছে যে দেওয়ানি কার্যবিধির 20 ধারা আলোচনা করুন। 20 ধারা মনে আছে? আঞ্চলিক এখতিয়ার, যে ক্ষেত্রে যেটা 16, 17, 18, 19 কোনোটার মধ্যেই পড়ে না, সেটার আঞ্চলিক এখতিয়ার কিভাবে নির্ধারিত হবে এটা কত হতেছে? 20। ওই ঘটনা যেখানে ঘটেছে আর বিবাহিতারা যেখানে বাস করে, ব্যবসা করে, সেখানে। এখন এখানে আসছে যে সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা যায়? সরকারি কর্মকর্তা, ধরেন গতকাল এক ইউনো সাহেব এক ওই ইজারা নিছে, সেই ইজারার ব্যবস্থাপনা মানে পরিচালক বা ম্যানেজার রে গায়ে হাত তুলছে। হাতের কাছে হয়তো বা পেপার ওয়েট ছিল না, এই কারণে উনি হাতই তুলছে। আচ্ছা,
তো এই জায়গা উনি তো একটা ফৌজদারি অপরাধ করছে। এখন ওই যে যারে মারছে এটা কিন্তু এক ধরনের টর্ট, মানে সিভিল রং বলে। ওই লোক ওই ইউনোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে, যে আপনি আমারে শুধু মারছেনই না, এই মারামারি সারা বাংলাদেশে দেখছে, আমার মান সম্মানের কি করছে, হানি করছে। আমি অপরাধ করলে আমার সাজা দিবেন, কিন্তু আপনার গায়ে হাত তোলার তো কোনো অধিকার নাই, আছে? এটা হলো টর্ট। এখন ওই কর্মচারী ওই ইউনো সাহেবের বিরুদ্ধে মামলা করবে কোথায়, এটা হলো কথা। তো এটা টর্ট জাতীয় মামলা। এটা তো অ্যাকচুয়ালি টর্ট মানে কি, এক ধরনের ক্ষতিপূরণ, ব্যক্তির ক্ষতিপূরণ। তাহলে ব্যক্তির ক্ষতিপূরণ 19 ধারা, কত ধারা? 19 ধারা। তাহলে 19 ধারা, ঘটনা যেখানে ঘটেছে, বিবাদী যেখানে পাশ করতে, তাহলে ঘটনা ঘটছে যে জায়গা ওই জায়গা, আর ওই ইউনো সাহেব কর্মরত আছে যে জায়গা সেই জায়গা, কত ধারা? 19 ধারা। এই যে ক্ষতিপূরণের মামলা করবে, বুঝছেন? 19 ধারা, এ হলো কথা। আচ্ছা, আর এখানে 19-এর গতে যা আছে এটা আর পড়তেছি না, একবারে আপনারা পারবেন। 20 নম্বরে চলে আসেন, রেস জুডিকাটা, বেশ গুরুত্বপূর্ণ, অনেক কমন টপিক, বাট ঘুরে ফিরে দিয়ে দিবে যে রেস জুডিকাটা রেস সাবজুডিসের পার্থক্য কি। অনেক সময় আমরা সহজ জিনিস পারি না। তো রেস জুডিকাটা রেস সাবজুডিস হচ্ছে সেরকম একটা টপিক। রেস জুডিকাটা রেস সাবজুডিসের বেসিক পার্থক্য কি? মামলার প্রকৃতি এক, বিচার্য বিষয় এক, পক্ষরা এক। রেস সাবজুডিসের ক্ষেত্রে একবার মামলা করছে, ওই একই বিষয় নিয়ে আবার মামলা করছে, দুইটাই বিচারাধীন। তাহলে পরে যেটা করছে ওটা কি থাকবে? স্থগিত। আর পূর্বে যেটা করছে ওটা কি থাকবে? চলমান। এটা হলো রেস সাবজুডিস। আর রেস জুডিকাটা, রেস সাবজুডিস আছে 10 ধারায়, আর রেস জুডিকাটা আছে 11 ধারায়। রেস জুডিকাটা হলো পক্ষরা একই, বিচার্য বিষয় একই, একবার ওই বিষয় নিয়ে মামলা কি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। পরবর্তীতে যদি আবার কেউ মামলা করে তাহলে দ্বিতীয় মামলাটা কি হবে? পারিত হবে। এটাই হলো রেস জুডিকাটা। তো এখানে আগে সংজ্ঞা দিবেন, তারপরে উপাদান টুপাদান দিয়ে দিবেন। উপাদান লেখা কিন্তু খুব সহজ, যে অবশ্যই দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ, তারপরে অবশ্যই দুইটা মামলা থাকবে, একটা হলো পূর্বে দায়েরকৃত আর একটা কি পরবর্তী দায়েরকৃত। অবশ্যই মামলার, উভয় মামলার বিচার্য বিষয় কি থাকবে? একই হবে নাকি? সাবজুডিসের ক্ষেত্রে পূর্ববর্তী মামলা চলবে আর পরবর্তী মামলা কি স্থগিত থাকবে। আর সেম উপাদান রেস জুডিকাটার ক্ষেত্রেও, বাট রেস জুডিকাটার ক্ষেত্রে পূর্ববর্তী মামলা কি হয়েছে? নিষ্পত্তি হয়েছে, পরবর্তী মামলা কি হবে? বাড়িতে হবে, বিচার বাড়িতে হবে বা খারিজ হবে। ঠিক আছে, একটা মামলার উদাহরণ দিয়েও দিয়ে দিবেন। এখন আমরা চলে আসি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি। পরোক্ষ দোষারোপ। এই বিমল সাহেবের দেন দেখি, বিমল সাহেব মাইক্রোফোন নেন। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা মনে আছে বিমল সাহেব? স্যার, কি আছে বলেন। মামলার যে কথাটা প্রথমেই বলা দরকার ছিল স্যার, তো যে এই এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা স্যার 11 ধারার ধারায় 4 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, মামলার শুনানিকালে যে কথাটা বলার ছিল, প্রথমেই দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা না বলে মামলা নিষ্পত্তির পরে বলার চেষ্টা, কিন্তু আইনের বাধায় স্যার পরবর্তীতে ওই কথাটা আর বলার সুযোগ ছিল না। এটাই স্যার কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা স্যার। এই ইকতিয়ার সাহেব মাইক্রোফোন নেন, উনি যেটা বলছে ওনার সাথে কি একমত কিনা বলেন। হ্যাঁ স্যার, ঠিকই আছে। মানে প্রথম আমার যেটা বলার দরকার ছিল বা আবেদন জানানো উচিত ছিল, যদি আমি না জানাই পরবর্তী এসে জানাতে পারবো না। জানানো যাবে, কিন্তু আদালত যদি অনুমতি দেয় স্যার পরবর্তী, আর না দিলে তো আর সুযোগ নেই স্যার।
যে কারণ বা যে যুক্তি আমি আগের মামলায় দেখাইতে পারতাম, যদি আমি আগের মামলায় না দেখাই তাহলে পরের মামলায় দেখাইতে পারবো না। এখন এই বিধানটা আপনারা অনেক ক্ষেত্রে আমাদের দেওয়ানি কার্যবিধির 2 আদেশের কিছু বিধানের সাথে আছে, বাট 2 আদেশেরটার সাথে এর একটা পার্থক্য আছে। 2 আদেশটা হলো যে আগে আমার রেস জুডিকাটা বুঝি যে একই মামলা আমার একবার বিচার হয়ে গেছে, পরে আর বিচার করা যাবে না। 2 আদেশটা হলো যে যদি আমার কোনো বিষয়ে একটা প্রতিকার থাকে তাহলে ওইটা পুরোটাই চাইতে হবে, পরে আর চাওয়া যাবে না। বা একাধিক প্রতিকার থেকে একাধিকই চাইতে হবে, পরে আর চাওয়া যাবে না। দুইটা বিষয়। একটা, আমি একজনের কাছে 10 লাখ টাকা পাই, এখন আমি যদি 5 লাখ টাকা চাইয়ে মামলা করি, পরে আর এই 5 লাখ টাকা চেয়ে মামলা করা যাবে না, কারণ আমার পুরোটা একবারেই চাইতে হবে। বাট আদালত অনুমতি দিলে পরে চাওয়া যাবে। বুঝছেন? এটা হলো এক। 2 আদেশ। 2 আদেশে আরেকটা বিধান আছে যে আমি একজনের কাছে 3 বছরের ভাড়া পাই, এখন আমি যদি ভাড়ার টাকা আদায়ের মামলা করতে চাই, ওই 3 বছর একসাথেই চাওয়া যাবে। 2 বছর চাইছি, পরে আর 1 বছর চাওয়া যাবে না। এটা কিন্তু রেস জুডিকাটা না, এটা হচ্ছে ওই 2 আদেশের একটা বিধান। এটা বলে পরবর্তী মামলা দায়েরে বাধা, বার টু ফার্দার সুট। এরকম বিধান আরেকটা আছে যে 9 আদেশের 8-এ, 9 আদেশের 8-এ যদি মামলা খারিজ হয় তাহলে বাদী আর নতুন মামলা করতে পারে না। ঠিক আছে? আর রেস জুডিকাটা হলো, দেখেন পার্থক্য কোথায়। এখানে হলো এই যে 2 আদেশে হলো আমি মামলা পুরোটা চাইনে পরে আর চাইতে পারবো না। রেস জুডিকাটা হলো একবার আমার বিচার কি হয়ে গেছে, পরে আর চাওয়া যাবে না। তো ব্যাপারটা একই রকম। যদি আপনার 2 আদেশ মনে না থাকে তাহলে ওটা চালাই দেবো কি দিয়া, রেস জুডিকাটা দিয়া, রেস জুডিকাটা দিয়া। আর কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আছে 11-4। এখন যদি বলেন স্যার শুধু রেস জুডিকাটার সাথে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার পার্থক্য কি, ভাই শুধু রেস জুডিকাটার সাথে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার পার্থক্য হলো, শুধু রেস জুডিকাটার ক্ষেত্রে 2 মামলা হুবহু এক, মানে আগেরটাও ধরেন 42 ধারার মামলা, পরেরটাও 42 ধারার মামলা, বা আগেরটাও দখলের মামলা, পরেরটাও দখলের মামলা, হুবহু এক। আর কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো দুইটা এক, বাট একটু ঘুরাইয়া। আমি প্রথমবার দখল চাইছিলাম মালিকানার উপর ভিত্তি করে, আমার মামলা খারিজ হয়ে গেছে। পরের বার দখল চাইছি বন্ধকি সম্পত্তির হিসেবে, তখন আদালত বলবে যে তুমি যখন মালিক হিসেবে দখল চাইছিলা তখনই তো তুমি বন্ধকি সম্পত্তি হিসেবে বলতে পারতা, যেহেতু তুমি বলো নাই পরে আর বলতে পারবা না। এখন প্রশ্ন হলো, দেখি লুৎফর সাহেব দেন। লুৎফর সাহেব, এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা এটা কি বাদীর ক্ষেত্রে প্রযোজ্য না বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য? লুৎফর সাহেব বলেন। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা জি বাদীর ক্ষেত্রে বাদীর ক্ষেত্রে। রবিউল সাহেব কি বলেন? ঠিক আছে। বিকাশ কি বলে? ঠিক আছে। পূর্ণ বাদী বিবাদী বাদীর ক্ষেত্রে। দেখি আমাদের ইখতিয়ার সাহেব কি বলে? বিবাদীর ক্ষেত্রে। রথিন সাহেব, রথিন সাহেব নেন, মাইক্রোফোন নিয়ে কিছু মতামত ব্যক্ত করেন। কারণ এইখানে বলা হয়েছে যে আমি প্রতিকার চাইছি, কারণ অত পেছানোর দরকার নাই। ইয়েস অর নো, বাদী বিবাদী কার ক্ষেত্রে? এইখানে আছে বাদীর ক্ষেত্রে। বাদীর ক্ষেত্রে, তাই বলেন। দেখি আমাদের পিপাস সাহেব দেন। পিপাস সাহেব, স্যার বাদী না বিবাদী? স্যার বাদীর ক্ষেত্রে হবে, বাদীর বিষয়টা তো ক্ষেত্রে। বাদীর নিয়েই। সর্বশেষ মতামত নেব আমরা সালাউদ্দিন বুলবুলের, উনি কি বলে দেখি। বাদীর ক্ষেত্রে, বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রে। রেস জুডিকাটার যে বিধান এটা বাদী বিবাদী কি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন? মানে ব্যাপারটা এরকম না যে আমি মামলায় হারছি, আমি আবার যে মামলা করছি তার ক্ষেত্রে যেরকম রেস জুডিকাটা প্রযোজ্য, আবার আমি জিতে যদি আবার আমি মামলা করি আমার ক্ষেত্রেও কি প্রযোজ্য। বুঝেন নাই কথা? আমি বিকাশের কাছে 5 লাখ টাকা পাই, আমি একবার মামলা জিতছি, জিতার পরে আমি আবার বিকাশের বিরুদ্ধে ওই 5 লাখ টাকা আবার চাইছি, আমার ক্ষেত্রে প্রযোজ্য না? আবার বিকাশ মামলায় হারছে, প্রথমবার হারছে, মানে আদালত বিকাশে টাকা দিতে বলছে, পরে বিকাশ আবার ধরেন মামলা করছে যে আমার কাছে উনি কোনো টাকা পাবে না এই মর্মে ঘোষণা দেও। এখন দুইটা যদিও আলাদা কিন্তু ওই মামলা রিলেটেডই তো, একবার তো কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই রেস জুডিকাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? বাদী বিবাদী উভয়। তো এই রেস জুডিকাটা, রেস সাবজুডিস, মোটামুটি এইগুলাই একবার পড়লে পেরে যাবেন।
আর পার্থক্য যদি আসে, পার্থক্য তো আমি মনে করি যে আপনাদের খুশি মনে পারার কথা। আর পার্থক্যর যে বিষয়টা, যে কথাটা বলা হয় নাই, যে রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য না, মানে একই বিষয় নিয়ে ধরেন লালন সাহেব আর রহিম সাহেবের বিরুদ্ধে কেরালা আদালতে একটা মামলা চলমান আছে, আবার অন্য বাংলাদেশে এসে আবার একজন আর একজনের বিরুদ্ধে মামলা করছে, দুইটাই চলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিস প্রযোজ্য না, কিন্তু বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। অর্থাৎ কেরালা আদালতে যদি ওই মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই মামলার কপি বাংলাদেশে এনে দেখাইলে রেস জুডিকাটা প্রযোজ্য হতে পারে। তাহলে বিদেশি আদালতের সিদ্ধান্ত কার ক্ষেত্রে প্রযোজ্য? রেস জুডিকাটা। রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বিদেশ বাংলাদেশ। আচ্ছা, এখন আপনারা মাঝে মাঝে কনফিউজ হয়ে যান, একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা। বাই ডিক্রি হইলো একতরফা হোক আর দোতরফা হোক, রেস জুডিকাটা তো রেস জুডিকাটা। একতরফা ডিক্রির ক্ষেত্রেও প্রযোজ্য, দোতরফা ডিক্রির ক্ষেত্রেও কি প্রযোজ্য। সহবাদী সহবিবাদীদের মধ্যে রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? ওই যে অবশ্যই প্রযোজ্য। সহবাদী বুঝেন? 5 জন বাদী, একজন আর একজনের সহবাদী। সহবিবাদী কয়জন বিবাদী? অনেকজন। একজন আর একজনের কি সহবিবাদী। সকলের ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। সোলে ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? ডিক্রি হইলে একতরফা ডিক্রি, দোতরফা ডিক্রি, সোলা ডিক্রি, আসোলা ডিক্রি, যা হোক সব কিছুর ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। তালে তালে যেন পরীক্ষার খাতায় আসোলা ডিক্রি লিখে দিয়েন না, এটা তো আমি মজার খাতিরে বললাম। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা সমস্যা এক আছে। আরিফ সাহেব এটা পড়েন ভাই, জোরে পড়েন। লাইট জ্বলে দেখেন তো, পড়েন জোরে পড়েন। সমস্যা এক। জামাল কামাল, কামাল জামাল। স্যার, কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের পূর্বক দাবি করে যে সে শিবনের নিকট হতে ওয়ারেস সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। কামাল দাবি করছে যে সে শিপনের কাছ থেকে একটা জমি পায় ওয়ারিশি সূত্রে, মানে উত্তরাধিকার সূত্রে, এবং কামালের ওই দাবি কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। তারপরে কামাল কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তির দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে? সেম প্রপার্টি, আগের মামলায় তো হেরে গেছে, সেম প্রপার্টি এবার দাবি করতেছে অ্যাডভার্ট পজিশন সূত্রে, জবরদখল সূত্রে। আদালত কি বলবে? তোমার যে জবরদখল সূত্র সত্য আছে, তোমার যে এটা তো তুমি আগের মামলায় বলতে পারতা, যেহেতু আগের মামলায় বলো নাই, এখন আর কি হবে না, কাজ হবে না। কি 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 দ্বারা পারিত? জুডিকাটা বা পরোক্ষ দোষারোপ দ্বারা পারিত। 11-র কত? 4। বুঝছেন? তো এই জায়গায় যে সমস্যা আছে এগুলো একটু দেখে নিয়েন, এবং এখানে দরখাস্ত আছে ওই মুসাবিদা, মোটামুটি মুসাবিদা লেখার তো প্যাটার্ন সব একই। মোকাম আদালতের নাম, মামলা নাম্বার, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, বিষয়, 10 ধারায় মোকদ্দমা স্থগিতের আবেদন। দেখেন, আমি প্রশ্ন করলে অনেকে আপনার কনফিউজড হয়ে যান। এই ইয়ারে বলেন, লুৎফর সাহেব দেন। লুৎফর সাহেব, এই রেস সাবজুডিসের আবেদনটা কোন আদালতে করতে হয় বলেন? বিচারিক আদালতে নাকি আপিল আদালতে নাকি জেলা জজের কাছে? কার কাছে করতে হয়? বিচারিক আদালত। কেমনে একটা উদাহরণ দিয়ে বোঝান। তো আন্দাজে বললেন, উদাহরণ পারি না মানে আন্দাজে। রেস সাবজুডিস একই বিষয় নিয়ে 2টা মামলা হয়েছে, তাহলে দ্বিতীয় মামলা যে কোর্টে চলমান আছে সেই কোর্টে যে দরখাস্ত দেবো যে ইওর অনার সেম বিষয় নিয়ে আমাদের মধ্যে এরকম একটা মামলা অলরেডি চলমান আছে, যেহেতু চলমান আছে তাই এই মামলার কার্যক্রম স্থগিত করতে কি হয়? বুঝছেন? অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস বিচারিক আদালত, আরজি খারিজ বিচারিক আদালত, রেস জুডিকাটা বিচারিক আদালত, রেস সাবজুডিস বিচারিক আদালত। শুধু 22-23, 22 আর 24 ওই যে মামলা ট্রান্সফার এন্ড উইথড্রয়াল, এইগুলো করতে হয় কোথায়? জেলা জজ অথবা এক ডিস্ট্রিক্টের মধ্যে হলে কোথায়? জেলা জজ। ভিন্ন ডিস্ট্রিক্ট হলে, বুঝছেন? তো পারবেন আশা করি, নাকি পারবেন না ইনশাল্লাহ? চলে আসেন 87 নম্বর পেজে।
শর্ট নোট। কি নাইম কাজী খুশি কেন তো? দেখেন দেখেন রিসিভার, রিসিভার হলো এমন একজন ব্যক্তি যারা নিয়োগ দেয় আদালত এবং যে ওই পক্ষগণের দায় দায়িত্ব পালন করে। সাধারণত যখন কোনো সম্পত্তি আদালত ক্রোক করে, তা ক্রোক করলে তো এগুলো দেখাশোনার জন্য একজন দরকার। ওই দেখাশোনার দায়িত্ব যার উপর অর্পণ করে তারই বলে কি রিসিভার। এই রিসিভার নিয়োগ দেওয়া হয় 40 আদেশে। কত আদেশ? 40 আদেশ। এই 40 আদেশের 5টা বিধি আছে। এই 5টা বিধি মনে রাখবেন। রিসিভার নিয়োগ আছে 40 আদেশের 1, পারিশ্রমিক আছে 2, দায়িত্ব কর্তব্য 3, অপসারণ 4, কালেক্টর কে রিসিভার হিসেবে নিয়োগ 5। এই 5টা বিধির মধ্যে আপিলযোগ্য আদেশ 40 আদেশের 1 আর 4, 1 আর 4 মানে হলো রিসিভার নিয়োগের আবেদন করতেন, নিয়োগ দেয় নাই, বা রিসিভার নিয়োগের তারা বাদ দিছে, প্রতিকার কি? সরি, নিয়োগের আবেদন করতে নিয়োগ দেয় নাই বা নিযুক্ত করছে, উভয় ক্ষেত্রেই প্রতিকার কি? আপিল। আবার রিসিভারের দায়িত্ব থেকে একজনের অপসারণ করছে বা অপসারণের আবেদন করছিলেন, করে নাই, উভয় ক্ষেত্রে প্রতিকার কি? আপিল। কারণ 40 আদেশের 1 আর 4 বিধি একটা আপিলযোগ্য আদেশ। আর রিসিভারের দায়িত্ব কর্তব্য যদি বলেন ভাই, রিসিভার ওই আপনি যদি মানে মোটামুটি একটু বুঝে থাকেন, বাদী বিবাদী তারা তার জমিতে যা যা পারে রিসিভারও তাই পারে। অর্থাৎ কোনো জমি দেখাশোনা করা, ওই মামলা পরিচালনা করা, বিপক্ষে মামলা করলে মামলা প্রতিদ্বন্দ্বিতা করা, খাজনা পরিশোধ করা, মোটামুটি যা যা আছে তারা সবকিছুই রিসিভার পারে। চলে আসেন প্রত্যার্পণ, রেস্টিটিউশন। এই রেস্টিটিউশন প্রত্যার্পণের বাংলা কি? ফিরিয়ে পাওয়া, ফিরিয়ে দেওয়া। আমি যা হারাইছিলাম ফিরে পাচ্ছে। এই যে আরিফ সাহেবরা ওনারা ওনাদের রেজাল্ট ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, আসে আসে করেও আর আসতেছে না। আচ্ছা, এখন প্রত্যার্পণ বা রেস্টিটিউশন হলো, একটু মনে রাখেন এক কথায়, যে একটা দেওয়ানি মামলায় যিনি ডিক্রি পেলেন, ডিক্রি পাওয়ার পরে উনি ওই ডিক্রির ফল ভোগ করার জন্য জারি মামলা করেন, এবং উনি ধরেন জারি মামলা করে উনি ওনার ফল ভোগ করছে। কিন্তু যিনি ডিক্রি হারছে মানে দায়ী, তিনি যাই করছে আপিল। আপিল দীর্ঘদিন চলার পর উনি আবার আপিলে জয়লাভ করছে, মানে বিচারিক আদালতের সিদ্ধান্ত আপিলে গিয়ে রিভার্স হয়ে গেল, ঘুরে গেল। কিন্তু অলরেডি তো উনি ডিক্রিদারের কাছে টাকা পয়সা বা সম্পত্তি খোয়াইয়া বসে আছে জারি মামলায়, কিন্তু উনি সর্বশেষ জয়লাভ করছে কোথায়? আপিল আদালতে। এখন উনি উনার যা জারি মামলায় উনি হারাইছে সেটা ফিরে পাবার যে আবেদন, এটাই বলে কি? প্রত্যার্পণ। অর্থাৎ সহজভাবে এক কথায় বলা যায়, প্রত্যার্পণ হলো একজন দায়িক জারি মামলায় যেটা হারিয়েছে, আপিলে জয়লাভ করার পরে উনি জারি মামলায় যা হারাইছে সেটা সুদ সহ ফিরে পাওয়ার যে আবেদন, তারাই কি বলে? প্রত্যার্পণ। কিন্তু আপনি যদি জারি মামলায় না হারাতেন তাহলে কিন্তু আপনার প্রত্যার্পণের আবেদন করা লাগতো না। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরেন আশরাফুল 10 লাখ টাকা পায় আরিফ সাহেবের কাছে। আশরাফুল ডিগ্রি পাইছে, ডিগ্রি পাওয়ার সাথে সাথে আশরাফুল জারি মামলা করছে, আদালত আরিফ সাহেবের 1 কাঠা জমি ছিল, এই জমি ক্রয় বিক্রয় করে আশরাফুল 10 লাখ বোঝাই দিছে। এখন আরিফ সাহেব তো নাসর বান্দা, সে তো এই হাল ছেড়ে দেওয়ার লোক না। উনি ওই জারি মামলায় হারানোর পরেও উনি ওই ডিগ্রির বিরুদ্ধে কি করছে? আপিল করছে। আপিল দীর্ঘদিন চলছে। দীর্ঘদিন চলার পরে আপিলে সিদ্ধান্ত দিছে যে আরিফ সাহেবের কাছে আশরাফুল কোনো টাকা পাবে না। আপিলে সিদ্ধান্ত দিল, কিন্তু আরিফ সাহেব তো 10 লাখ অলরেডি দিয়ে বসে আছে, হারাই বসে আছে। এখন আপিলে বিচারিক আদালতের সিদ্ধান্ত কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এখন আরিফ সাহেব এই 10 লাখ টাকা সুদ সহ ফিরে পাবার যে আবেদন করবে সেটাই বলে প্রত্যার্পণ। এই প্রত্যার্পণটা করতে হয় দেওয়ানি কার্যবিধির সেকশন 144 144 ধারায়। কোন আদালতে? বিচারিক আদালতে। যে আদালতে জারি মামলা করতে হয় সে আদালতে। এবং এই প্রত্যার্পণের সময় হলো তামাদি আইনের 181 অনুচ্ছেদ অনুসারে কয় বছর? 3 বছর। কত বছর? 3 বছর। এই প্রত্যার্পণ কে বোঝেন নাই বলেন? বোঝাবো আর একবার, দ্রুত বলেন। এই প্রত্যার্পণ কে বোঝেন নাই বলেন? না বোঝারই কথা।
বুঝেন? পূর্বের অবস্থায় ফিরে আসছে, হিল্লা বিয়ে করার পর আবার আপনার কাছে ফেরত আসছে, এটাই প্রত্যার্পণ। আচ্ছা দেখেন, স্বার্থবিহীন মামলা, এক কথায় জেনে যান ভাই, স্বার্থবিহীন মামলা যে মামলায় বাদীর মামলার খরচ ব্যতীত আর কোনো স্বার্থ থাকে না, সেটাকে কি বলে? স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লিটার সুট। দেওয়ানি কার্যবিধির সেকশন 88 এন্ড আদেশ কত? 35। তো এই স্বার্থবিহীন মামলায় বাদীর শুধু কিসের স্বার্থ থাকে? খরচা, যে আমার মামলা করতে যে খরচ হলো এটা আপনি দিয়ে দেন। এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হইতে পারে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। ধরেন আপনি একটা সম্পত্তির দখলে আছেন, এখন আপনার ওই জমি এসে দাবি করতেছে আপনার দুই প্রতিবেশী, দুইজনই ক্ষমতাশালী। এখন আপনি বলতেছেন যে ভাই আমি তো এমনি দখলে আছি, আমি এই জমির আসলে মালিক না। আপনার যদি যেহেতু দাবি করছেন, তো আপনি যিনি দখলে আছেন উনি কি আদালতে মামলা করে দিচ্ছে যে ইওর অনার আমি এই জমির দখলে আছি, আমি অ্যাকচুয়ালি মালিক না, কিন্তু এই জমির একাধিক ব্যক্তি এসে এই জমি মালিক আনা দাবি করতেছে। তো আপনি কাগজপত্র দেখে যারে মনে হয় তারে এই জমি দিয়ে দেন, কিন্তু আমার এই মামলা করতে যে খরচ হলো এই খরচটা যেন তারা আমারে দিয়ে দেয়। এটাই হলো ইন্টারপ্লিটার সুট বা স্বার্থবিহীন মামলা। বুঝছেন ভাই? কত ধারা? 88 ধারা। আর আদেশ কত? 35। একবার পড়ে নিয়েন। মধ্যবর্তী মুনাফা, অন্তর্বর্তী মুনাফা, বেআইনি মুনাফা, বেআইনি লাভ বা মিন প্রফিট, অনেকগুলা নাম বাংলা। মধ্যবর্তী মুনাফা হলো যে ব্যক্তি বেদখল হয়েছে, বেআইনি ভাবে কি হয়েছে? বেদখল হয়েছে, এবং তারে যে বেদখল করছে সে ওই জমি থেকে স্বাভাবিক পন্থায় যে লাভ করছে সেটাই মধ্যবর্তী মুনাফা। রথিন সাহেব একটা বাড়িতে থাকেন, আরিফ সাহেব গিয়ে দলবল নিয়ে রথিন সাহেবের বেদখল করছে। এখন রথিন সাহেবের ওই জমিতে ধান ক্ষেত ছিল, ধানের জমি ছিল, ঘর ছিল, হাঁস মুরগির ফার্ম ছিল। আরিফ সাহেব ওই ধান ক্ষেতের ধান বিক্রি করছে, হাঁস মুরগি খামারের হাঁস মুরগি বিক্রি করছে, আর বাড়ি ভাড়া দিছে। এগুলার সবগুলাই ন্যাচারালি আরিফ সাহেব লাভ করছে। তো এই যে লাভটা করছে এটাই বলে মধ্যবর্তী মুনাফা। বাট আরিফ সাহেব যদি নিজে ধান লাগাইতো, নিজে ঘর দিয়ে ভাড়া দিত, তাহলে এটা কিন্তু সে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে লাভ করছে, তখন এটা কিন্তু মধ্যবর্তী মুনাফা হতো না। বুঝছেন? এই দেখি মধ্যবর্তী মুনাফা কি বুঝছেন, আমি একটা উদাহরণ দেই। এই আমাদের রকিবুল সাহেব দেন, উনি মধ্যবর্তী মুনাফা বোঝাই বলুক দেন। মধ্যবর্তী মুনাফা কি একটা উদাহরণ দেন জাস্ট। যা বুঝছেন বলেন, সমস্যা নাই, বলুক। আমি একটা সমিল দখল করছি, সেই সমিলের যাবতীয় যা কিছু আছে, কাঠ, মেশিন পত্র যা কিছু আছে সবই মধ্যবর্তী মুনাফার আওতায় পড়বে। কিন্তু আমি যদি ওই সমিলে যদি কোনো কিছু উন্নতি সাধন করি, সেক্ষেত্রে সেটা মধ্যবর্তী মুনাফা হিসেবে গণ্য হবে না। সমিলের দেখা গেলো আপনি কাঠ কেটে লাভ করতেছেন, তো আপনার এটা হচ্ছে মধ্যবর্তী মুনাফা, কারণ সমিলটা তো যারা বেদখল করছেন তারই ছিল। কিন্তু দেখা গেল যে সমিলের যে মেশিন টেশিন সব নষ্ট হয়ে গেছে, আপনি নিজে কিনে আবার সেট করছেন, তখন এটা মধ্যবর্তী মুনাফা হবে না, কারণ এটা আপনি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। এটাই হলো মধ্যবর্তী মুনাফা। আচ্ছা, সো মিন প্রফিট বলে 2 এর কততে আছে? 12। 2 এর 12 এই জায়গায় হয়তো বা লেখা নাই, একটু লিখে নিন 2 এর 12। আর শুধু মধ্যবর্তী মুনাফারও মামলা করা যায় 109 অনুচ্ছেদে, কয় বছরের মধ্যে? 3 বছর। কি ভাই? 2 এর 12। 2 এর 12 বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন যেন মনে হয় খুব গুরুত্বপূর্ণ, আসলেও আসতে পারে এইভাবে যে এডিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, তারপরে এডিআর এর মাধ্যমে এইভাবে একটা লাইন দিয়ে দিবে যে এডিআর এর মাধ্যমে দ্রুত দেওয়ানি মামলা নিষ্পত্তি করা সম্ভব বলে তুমি মনে করো কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই উত্তর এডিআর রিলেটেড যা যা জানেন সবকিছুই সাথে 2-4 কথা যুক্ত করে দিতে হবে। তো তার আগে আমার জানতে হবে যে এডিআর মানে কি। এডিআর হলো বিডিআর এর ভাই।
নাকি? এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। এখন শুনেন যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আমরা একটু পরেই পড়বো যে একটা দেওয়ানি মামলার যে পর্যায়গুলো আছে, দেখেন আমরা পর্যায়গুলো হিসাব করি। একেবারে প্রথমে আরজি দাখিল। আরজি দাখিলের 5 কার্য দিবসের মধ্যে দিবে সমন, বিবাদী বরাবর পৌঁছবে 30 দিন। তাহলে দ্বিতীয় ধাপ হলো সমন, সমন জারি। সমন পাওয়ার পরে সে আবার জবাব দিবে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে। তাহলে তৃতীয় ধাপ হলো লিখিত জবাব। লিখিত জবাব দাখিলের পরে তারপরে প্রথম শুনানি। প্রথম শুনানিতে ওই মামলাটা যাবে এডিআর। আচ্ছা, এডিআর ধরেন নাই, আমি ধরলাম এডিআর নাই, তাহলে লিখিত জবাব প্রথম শুনানি। প্রথম শুনানির পরে আছে ইস্যু গঠন, বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এটার বলে এসডিপিএ, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। যখন 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল, তারপর চূড়ান্ত শুনানি শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে, পিএস পারেন্টরি হিয়ারিং। 120 কার্য দিবসের মধ্যে যদি চূড়ান্ত শুনানি শেষ না হয়, আবার ফার্দার পারেন্টরি হিয়ারিং মানে অধিকতর চূড়ান্ত শুনানি করতে পারবে। তারপরে আর্গুমেন্ট, তারপরে জাজমেন্ট, তারপরে রায়, তারপরে ডিক্রি। ডিক্রি পাওয়ার পরে আবার জারি মামলা করে ফল ভোগ করতে হবে। তাহলে দেওয়ানি মামলা শুরু হচ্ছে, কিন্তু শেষ হতে কিন্তু সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটা ওই মোটামুটি পক্ষদেরও প্রতিকার পাইতে খবর হয়ে যায়। আবার আদালতে তো হাজার হাজার লাখ লাখ মামলা আছে, আদালতেরও মামলার জট বেঁধে আছে। তো আইন প্রণেতারা করলেন কি, যে কোর্ট কাছারির মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে দুই পক্ষের এক জায়গায় বসিয়া সালিশ মীমাংসার মাধ্যমে এই মামলা নিষ্পত্তি করা যায় কিনা, এই জন্য তারা একটা পদ্ধতি বের করলেন 2003 সালে, এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, মানে বিকল্প বিরোধ। বিকল্প বিরোধ মানে কার বিকল্প? প্রচলিত বিচার পদ্ধতির বিকল্প। তো এটা কি করলো, বললো যে যখন আপনার ওই দুইটা পদ্ধতি বের করলো, একটা হলো মধ্যস্থতার, একটা হলো সালিশ। মধ্যস্থতারে বলে মেডিয়েশন, সালিশি বলে হচ্ছে আরবিট্রেশন। এবং এখানে 2012 সালে এসে এটারে বাধ্যতামূলক করা হলো। মধ্যস্থতায় কখন যাবে? লিখিত জবাব দাখিলের পরে যেদিন দুই পক্ষ হাজির হবে সেই দিন মধ্যস্থতায় পাঠানো হবে। মধ্যস্থতা পাঠায় কি করবে? বলবে যে তোমরা একজন মধ্যস্থতাকারীদের নিয়োগ করো এবং তোমরা 90 দিনের মধ্যে মধ্যস্থতা করে আসো, নিজেরা আলাপ আলোচনা করে কোর্টের বাইরে মধ্যস্থতারে নিয়ে বৈশা, মধ্যস্থতাকারী নিয়ে বৈশা এক জায়গায় আলাপ আলোচনা করে মীমাংসা করো। এবং এই 90 দিনের মধ্যে যদি তারা মধ্যস্থতা হয়, তখন আদালতে এসে কি জানাবে এবং আদালত ডিক্রি দিয়ে দিবে। তাহলে আর মামলা পরবর্তী স্টেজে গেল না। আর যদি 90 দিনের মধ্যে তাদের মধ্যে কোনো মীমাংসা না হয়, তাহলে ওই প্রচলিত মামলার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরিত হবে। বুঝছেন? তাহলে বিষয়টা হলো এডিআর এর পদ্ধতি 2003 সালে ঢুকাইলেও এই যে এডিআর এর যে মধ্যস্থতা যে পদ্ধতি, এটা বাধ্যতামূলক করা হয়েছে 2012-তে। 2012-তে। এখন এই মধ্যস্থতা যে এডিআর এর একটা পদ্ধতি, মধ্যস্থতায় যাই হচ্ছে লিখিত জবাব দাখিলের পরে প্রথম শুনানিতে। এবং এখানে মধ্যস্থতায় আসলে কি হয় ভাই? মধ্যস্থতায় নিয়োগ দিতে পারে, মধ্যস্থতাকারীদের নিয়োগ দিবে সর্বোচ্চ 17 দিনের মধ্যে। মধ্যস্থতাকারী কারা কারা হতে পারে? মধ্যস্থতাকারী যে কেউ হতে পারে, তবে কোনো প্রজাতন্ত্রের লাভজনক পদে কাজ করে এমন কেউ মধ্যস্থতাকারী হতে পারে না। অর্থাৎ সরকারি কর্মকর্তা কখনো মধ্যস্থতা হতে পারবে না। তবে এর দুইটা ব্যতিক্রম আছে। লিগাল এইড কর্মকর্তা স্বয়ং আদালত, লিগাল এইড কর্মকর্তার স্বয়ং কে? আদালত। পুলিশ মধ্যস্থতা করতে পারবে? পারবে না। ইউনো সাহেব পারবে না, কারণ ওনার প্রজাতন্ত্রের লাভজনক কর্মকর্তা। ঠিক আছে, এখন মধ্যস্থতাকারী যখন নিয়োগ হয়ে গেল, তারা মধ্যস্থতা করবে প্রাথমিকভাবে 60 দিন, তারপরে আরো 60 দিনের মধ্যে আরো বাড়াইতে পারে। তাহলে সর্বোচ্চ কয় দিন? 90 দিন। যদি তাদের মধ্যস্থতা সফল হয়, আদালতে জানাইলে আদালত 7 দিনের মধ্যে মধ্যস্থতার ডিক্রি দিয়ে দিবে। এবং এই মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিউও করা যায় না। আপিল রিভিশন কিছুই করা যায় না, আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। বুঝেছেন? আর মধ্যস্থতা যদি সফল হয়, তাহলে কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী কয়দিনের মধ্যে? 60 দিন। কয়দিন? 60। এই হলো আপনার মধ্যস্থতা। আর আরবিট্রেশনটা কি? আরবিট্রেশন হলো 89, আর বলে রাখি, মধ্যস্থতা মূল মামলায় মধ্যস্থতা হলো 89 ক, আর আপিলে মধ্যস্থতা হলো 89
গ 89 গ 89 সি। আর আরবিট্রেশন আছে 89 খ। আরবিট্রেশন হলো এটা আদালত পাঠাবে না, এটা পক্ষরা নিজের ইচ্ছায় যাবে এবং আদালতে বলবে যে ইওর অনার আমরা সালিসির মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাই, আমাদের মামলা প্রত্যাহার করার অনুমতি দেওয়া হোক, এবং যদি আমাদের সালিসি কার্যক্রম ব্যর্থ হয় তাহলে আবার আমরা মামলা দায়ের করতে চাই। এটা বলে আরবিট্রেশন। সো আরবিট্রেশন মোটামুটি কয়দিনের মধ্যে করবে এরকম কোনো বিধিবিধান নাই। তাহলে আপনার কি মনে হয় কিনা যে এই যে পদ্ধতি মধ্যস্থতার মাধ্যমে কি আসলেই কি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব কিনা বলেন? দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। তো এইগুলো আপনি মোটামুটি দিয়ে তাই আলোচনার পরিশেষে বলা যায় যে মধ্যস্থতার মাধ্যমে যদি উভয় পক্ষ আপোষ মীমাংসায় রাজি হয় তাহলে অবশ্যই দ্রুত নিষ্পত্তি করা কি সম্ভব। আর আরেকটা বিষয় আছে, অনেকের মাথায় ঢুকে না যে স্যার এই মেডিয়েশন মধ্যস্থতার সোলে ডিগ্রি 23 আদেশের 3 সোলে ডিগ্রি কোথায় আছে? 23-এর 3। এই দুইটা ক্ষেত্রে পার্থক্য আসলে কি? আমি একটু জিজ্ঞাসা করি দেখি, রতিন সাহেব বলেন মধ্যস্থতা 89 কর যে ডিগ্রি আর সোলে ডিগ্রি 23-এর 3, এই দুইটার ভিতরে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? এই 89 আর হলো 23-এর 3 পক্ষটা নিজে করে, আর মধ্যস্থ হলো আদালত পক্ষদের উপর দায়িত্ব দেয় যে এটা মধ্যস্থতা করে এতদিনের মধ্যে জানাবো, তখন তো দেয়, তারপরে তখন আদালত একটা সিদ্ধান্ত লিখে ওটা ডিগ্রি আকারে দেয়। আর সোলার ডিভিডেন্সের মামলা হয়েছে দুই পক্ষ আপোষ করেছে, তখন আদালত এসে বলে আমরা দুই পক্ষ আদালত এই ধন্যবাদ। সোলে ডিগ্রিটা যে কোনো পর্যায়ে হতে পারে, দুই পক্ষ মিলে গেছে, কিন্তু মধ্যস্থতার ডিগ্রি হইতে হলে একটা পর্যায়ে আছে, ওই যে লিখিত জবাব দাখিলের পরে, এরপরে কিন্তু আর মধ্যস্থতা হয় না। না, সোলে ডিগ্রির বিধিবিধান অনুসরণ করবে, ওটা মধ্যস্থতার ডিগ্রি, কিন্তু মধ্যস্থতার ডিগ্রি দেওয়ার সময় 23 আদেশের 3-এর বিধি অনুসরণ করবে, নট সোলে ডিগ্রি। 23 আদেশের 3-এর বিধি অনুসরণ করে ওই ডিগ্রিটা দিচ্ছে। এইটারই পয়েন্ট আবার বেশি, এই যে মধ্যস্থতার ভিতর যেটা বিচারক এইটাই চায় যে এইটা দিয়ে দেবে, এমনি চলে হলে ওইটা আচ্ছা, আদালত বলে যে আপনাদের সরকার যা করতেছে তাতে ভবিষ্যতের উকিলের দরকার নাই, ওই লিগাল এইড আর বিচারকরা থাকলেই হবে, আর পুলিশ উকিল শ্রেণী বিলুপ্ত করা হবে। সঠিক স্যার। এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার দরকার নাই, সব তো লিগাল এইডে নিষ্পত্তি করবে। থানায় আসলে ধর্ষণের মামলা থানা নিষ্পত্তি করবে, বিচারকরা পেপার ওয়েট দিয়ে গাই দেবে, ওনারা মারবে, তা উকিল থাকার দরকার কি? না সেটাই তো স্যার। এমনি ওরা সব যা যা করার সব করুক। দেখেন আপনার এমনিও যদি চলে হয় তাও বলে তো ওইটা ঢুকে দেন। এখন আপনারা একটু প্রশ্নটা হাতে নেন একেবারে প্রথমে। সূচিপত্র জান্তাপত্র যা হোক বের করেন। জান্তারে চিনেন? সুসি কায় কে? মিয়ানমারের কে? আর সামরিক জান্তা দেখেন। আচ্ছা, 1 নাম্বার আমরা পড়ছি না ভাই? 2 নাম্বার পড়ছি, 4 পড়ছি, 7 পড়ছি, 9 পড়ছি নাকি? 11 পড়ছি, 14 পড়ছি, তারপরে 16 পড়ছি, আর সব শেষে পড়ছি কি 19, 20, আর পড়ছি হচ্ছে এই যে শর্ট নোট। এখন আমরা যা পড়ছি এর মধ্যে এই রিলেটেড আরো কিছু জিনিস আছে, সেই জিনিসটা প্রথম কোনটা এটা একটু যদি আমরা দেখি, 10 নাম্বার প্রশ্নটা একটু বের করেন। 10 নাম্বার প্রশ্ন। পাইছেন? 48 নাম্বার পেজে। পাইছেন? এখানে দেখেন 10-এর কথা বলছে একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়।
একবার পড়লে বুঝবেন। দেওয়ানি মামলা তো আরজি দাখিলের মাধ্যমে দায়ের করতে হয়। দেওয়ানি মামলা সরাসরি বিচারকের কাছে করা যায় না, করতে হয় কার কাছে? সেরেস্তাদারের কাছে। এবং তিনি যাচাই বাছাই করে রেজিস্টারে ক্রমিক নাম্বার লিখে তারপরে এটা রেকর্ড করে, নাকি? একবার রিডিং করলেই পেরে যাবেন, একটু ধারণা নিয়ে দেন। আর মোটামুটি একটা আরজিতে কি কি বিষয় থাকে সেটাও তো আমরা জানি। ওই আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, কি প্রতিকার চায়, নাবালক কিনা, তারপরে তামাদি হতে অব্যাহতির কারণ, স্থাবর সম্পত্তি হলে তফসিল, এগুলা মোটামুটি। তারপরে যেটা একটু দেখে যাবেন যে একটা দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন স্তর, ডিফারেন্ট স্টেজেস অফ এ সিভিল সুট, এটা আপনার পারা উচিত একজন আইনের ছাত্র হিসেবে। ফৌজদারি মামলার বিভিন্ন স্তর, দেওয়ানি মামলার বিভিন্ন স্তর। এখন অনেকে আপনারা স্তরে 3 ভাগে ভাগ করে, একটা হলো আপনার প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ, মানে বিচারের পূর্বে, বিচার আর পরে। আমাদের এত ওই 3 ভাগে দিয়ে দরকার নাই, আমরা লিখবো যে একটা দেওয়ানি মামলার বিভিন্ন স্তর সমূহ নিম্নে আলোচনা করা হলো। সো আপনি প্রথমে আসে কি আরজি দাখিল। আরজি দাখিল সম্পর্কে অ্যাকচুয়ালি আছে 4 আদেশে, আরজির মাধ্যমে মামলা শুরু হবে। আর 6-7 আদেশ, 6-7 ধারা 26, যে যা মনে থাকে দিয়ে দিবেন একটু। সমন জারি, সমন সম্পর্কে আছে 5 আদেশ, ধারা 27 থেকে 32। তারপর আছে লিখিত জবাব, একটু লিখে দিবেন যে সমনের পরের ধাপ হচ্ছে লিখিত জবাব। লিখিত জবাব সম্পর্কে আছে 8 আদেশে। লিখিত জবাব সর্বোচ্চ দাখিল করতে হবে 60 কার্য দিবসের মধ্যে। পারবেন না ইনশাআল্লাহ? তারপরে চলে আসেন বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর। তো মাত্রই বললাম যে এছাড়া লিখিত জবাবের পরের ধাপ হচ্ছে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এ কি মুখস্থ করবেন? মুখস্থ করলে আপনি আনলাকি, কারণ লাকি তো চলে গেছে, সে তো আর নাই। আচ্ছা দেখেন, তারপরে বিচার্য বিষয় গঠন বা ফ্রেমিং ইস্যু। যখন এডিআর ব্যর্থ হয়েছে তখন বিচার্য বিষয় গঠন করবে। বিচার্য বিষয় গঠন হলো মামলার এক পক্ষ যা দাবি করছে, অপর পক্ষ যেটা অস্বীকার করছে, সেটার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠন করা হয়। আদেশ 14। তারপরে একটা ধাপ আছে 30 ধারা, আবিষ্কার উদ্ঘাটন, ডিসকভারি এন্ড ইন্সপেকশন। এটা অ্যাকচুয়ালি আছে 11 আদেশে। ডিসকভারি এন্ড ইন্সপেকশন হলো যে যখন বিচার্য বিষয় গঠন হয়ে গেছে তখন মামলার উভয় পক্ষ তারা তাদের আর্জি এবং জবাব বিবেচনা করে এক পক্ষ আর এক পক্ষের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে, বা এক পক্ষ অপর পক্ষের কাছে বিভিন্ন দলিল টলিল দেখতে চাইতে পারে। এটাই হলো ডিসকভারি এন্ড ইন্সপেকশন। তারপরে দেখেন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। পারেন্টারি হিয়ারিং যদি না জানেন, সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, শুধু ইংলিশ টুকু দিয়ে এসডিপিএইচ, বুঝছেন? তাহলে এসডিপিএইচ আছে কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে। আদেশ বিধি মনে থাকলে থাকলো, না থাকলে নাই। এসডিপিএইচ এর পরের ধাপ কি? চূড়ান্ত শুনানি। চূড়ান্ত শুনানি মানে হলো সাক্ষ্য গ্রহণ শুরু। ওই এসডিপিএইচ এর পর চূড়ান্ত শুনানি শুরু হলে 120 কার্য দিবসের মধ্যে শুনানি শেষ করতে হবে। অধিকতর চূড়ান্ত শুনানি, ফার্দার পারেন্টারি হিয়ারিং, যদি চূড়ান্ত শুনানি শেষ না হয় তারপরের ধাপ কি? অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক বা আর্গুমেন্ট। তারপর আছে রায়, ডিক্রি, সবশেষে এসে কি? আপিল। পারবেন না ইনশাল্লাহ? একটা দেওয়ানি মামলার স্তর দেখি আমরা কি পারবো, আমরা একটু জিজ্ঞাসা করি। এই হেলাল দেন, হেলাল দেখেন না দেওয়ানি মামলার আপনি জাস্ট ধাপগুলোর নাম বলে যান, কোনো আদেশ মাদেশ লাগবে না। কি কি ধাপ? ধাপগুলোর নাম বলেন। প্রথমে হচ্ছে আরজি দাখিল, হ্যাঁ, তারপর হচ্ছে সমন, তারপর হচ্ছে লিখিত জবাব, জি লিখিত জবাবের পরে হচ্ছে স্যার এডিআর, জি। এডিআর এর পরে হচ্ছে 30 ধারা, এডিআর পরে ইস্যু গঠন, ও ইস্যু গঠন, জি স্যার, জি। ইস্যু তারপর? গঠন, ইস্যু গঠনের পরে হচ্ছে 30 ধারা, তারপর 30 ধারার পরে হচ্ছে স্যার এসডিএসপিএ, এসডিপিএইচ, এসডিপিএইচ, জি। তারপর? তারপরে হচ্ছে পিএইচ, জি। তারপরে স্যার মরিস, না স্যার, পিএইচ এর পরে কি? স্যার পিএইচ এর পরে হচ্ছে এফপিএইচ, এফপিএইচ, জি। তারপরে স্যার হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট, তারপরে? তারপরে হচ্ছে রায়, ডিক্রি, তারপরে আপিল। ধন্যবাদ। পারবেন না ইনশাল্লাহ? জি। এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই, যদি এসেই যায় ওই ধাপগুলো মনে রাখলে ওই ধাপের সাথে 2-4 কথা লিখে দেবে। দেখেন আমাদের এই গ নাম্বার প্রশ্নটা হুবহু, এটা তো আসলে পারবেন আশা করি। যে কামাল তার বাড়ি জামালকে 1200 টাকায় ভাড়া দেয়, 5, 6, 7 সালের সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে কামাল জামালের বিরুদ্ধে 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। কামাল কি পরবর্তীতে 5 আর 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে কিনা? 6 ও 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে যদি আদালত অনুমতি দেয়, আর আদালতের অনুমতি না নিলে পরে আর করতে পারবে না।
দুই আদেশের 2/3 নাকি? আপনার দুই আদেশ মনে থাকলেও হবে, 2/3 মনে থাক বা না থাক, কত আদেশ মনে রেখেন? দুই আদেশ। আর ধরেন এই প্রশ্নে একজনের দুই আদেশ সে জানেই না, কিন্তু সে যদি রেস জুডিকাটা ধারা দিয়ে ব্যাখ্যা দিয়ে দেয় তবুও সে মার্ক পাবে। বুঝছেন? আট নাম্বার প্রশ্ন একটু চলে আসেন। 8 নাম্বার, এগুলা যার ধারণা নিয়ে যাবেন, মানে যাতে একেবারে মিস না হয়ে যায়। 8 নাম্বার প্রশ্ন, অডি অল্টারাম পার্টেম নীতি দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 প্রতিফলিত হয়েছে, আইনের বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। এই ধরনের প্রশ্ন যদি আসে, এই প্রশ্ন দিয়ে দিলে অনেকেই জীবনে জানবেও না যে অডি অল্টারাম পার্টেম কি। ঠিক আছে, আমরাও জানতাম না। বাট অডি অল্টারাম পার্টেম হলো ন্যাচারাল জাস্টিসের একটা ডক্ট্রিন আছে। অডি অল্টারাম পার্টেম শব্দের অর্থ হলো কোনো পক্ষরে কারণ দর্শানোর সুযোগ দান ব্যতি রেখে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আপনি যদি কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান, অবশ্যই তার বক্তব্য আগে শুনতে হবে। একপাক্ষিক কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। এখন এই যে নীতিটা, এটা কি আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে কিনা? অবশ্যই আছে। মূল মামলার ক্ষেত্রে বাদী মামলা করার সাথে সাথেই কি ডিক্রি দিয়ে দেয়? অবশ্যই বিবাদীরা সমন দিয়ে কারণ দর্শানোর কি দেয়? সুযোগ দেয়, নাকি ভাই? তারপর গতদিন আমরা পড়ছিলাম ওই যে 22 ধারা 24 ধারার যে আবেদন, এটা অবশ্যই অপর পক্ষরে কি দেয়? নোটিশ দেয়। আবার আপিল করলে অপর পক্ষরে কি দেয়? নোটিশ দেয়। তো এরকম দেওয়ানি কার্যবিধির বিভিন্ন জায়গায় যে আবেদনই করুক না কেন, আবেদন করার সাথে সাথে কিন্তু সিদ্ধান্ত নেয় না, অবশ্যই প্রতিপক্ষরে কি দেয়? কারণ দর্শানোর সুযোগ দেয়। আমি যদি এখানে দেখেন, এই যে 1 নম্বরে লিখছি যে বিবাদীর প্রতি সমন, 27 ধারা আদেশ কত? 5। মামলা খারিজ আদেশ রদের ক্ষেত্রে বিবাদীকে নোটিশ 9 তারপরে একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে 9 বাদী বা বিবাদীকে নোটিশ 9 কত? 14। তারপর পক্ষগণের আবেদনের ভিত্তিতে মামলা স্থানান্তর 22 কত? 14। রায়ের পূর্বে আটক ও ক্রোক 38 আদেশের 1 থেকে 5 নাকি? অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 39 আদেশের 5 গতদিন পড়ছি কিনা? আর সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারকে নোটিশ 80 ধারা লেখেন। 80, 79 লেখা আছে, লিখবেন কত? 80। তাহলে যদি প্রশ্নের মার্ক একটু বেশি থাকে তাহলে এগুলো লিখে 2-4 কথা লিখে দেন। আমি কিন্তু আপনাদের এই যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, বিভিন্ন পরীক্ষা নিচ্ছি, এগুলা কিন্তু নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে যাবেন এই জিনিসে যে আসবে তা না। আমি আপনাদের চেষ্টা করতেছি, ধরেন আপনার প্রশ্ন বাদে নাই, যাতে যাতে আপনি ওখানে গিয়ে 2-4 কথা কি নিজের মতো করে লিখতে পারেন। আমি তো বিশ্বাস করি কমন পড়বে, কিন্তু যদি না পড়ে তাহলে আমি যাতে ওখানে মানে 2-4 কথা লিখে আসতে পারি। আপনি মনে রাখবেন, আপনার যদি প্রশ্ন কমন না পড়ে তাহলে কারো পড়ে নাই। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যে পড়াশোনা করে গেছেন সে যদি একটা কমন পড়ে নাই, আপনি যদি একটু নিজের ভাষায় লেখেন, আপনারটা যতটুকু হবে, যে জীবনে কিছু পড়ে নাই সে যদি বানায় লেখে, তারটা কিন্তু অতটুকু প্রাসঙ্গিক হবে না। বিশ্বাস করেন কিনা? আর একটা বিষয় হলো, আমরা এই জায়গায় প্রচুর লেখছি, হঠাৎ করে যদি একদিন যায় কলম ধরেন, মাথায়ও কিছু আসবে না, কিন্তু লিখতে লিখতে আমার ওই জায়গায় মাথায় কিন্তু অনেক কিছু আসবে, লিখতে পারবেন। এজন্য আমি তো বিশ্বাস করি আপনারা কমন পড়বে, যদি না পড়ে যাতে 2-4 কথা লিখতে পারেন। এবং আমাদের পড়ার উত্তর লেখার যে টেকনিকটা হলো, আপনি যে যা বলার বলুক, অনেক অনলাইনে অনেক স্যার অনেক কথা বলে, বাস্তবে অনেক স্যার অনেক কথা বলে, যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে সর্বপ্রথম আমি যে প্রশ্নটা ভালো পারি, তাতে সেটা 1 নাম্বার হোক আর 14 নাম্বার হোক, সেটা সবার আগে লিখবো। তারপর ক হোক আর খ হোক, এটা কোনো ব্যাপার না, আমার শুধু দাগ নাম্বার ঠিক লিখে ওই প্রশ্নটা ভালোভাবে লিখব। এইভাবে আমি পর্যায়ক্রমে আমি সবগুলো প্রশ্নের উত্তর লিখে আসবো। পর্যায়ক্রমে বলতে যেটা আমি সবচেয়ে ভালো করি সেটা আগে, তারপর তার চেয়ে একটু খারাপ করি এটা পরে, তার চেয়ে একটু খারাপ করি এরকম পরে, সিরিয়ালি লেখার পরে যে প্রশ্নটা আমি টোটালি পারি না বা একেবারে আমার নিজের মতো করে লেখা লাগবে, ওই ধরনের প্রশ্ন কি প্রথমে লিখবো না সিরিয়ালে? তাতে যতই আমার দাগ নাম্বারে আগে আসুক না কেন কোনো সমস্যা
না, এটা হলো যদি আমার কথা মানেন, আর না মানলে হলো ভিন্ন কথা। তারপরে লিখে আমি এইভাবে লেখার পরে আমি যখন পরীক্ষা শেষ তার 2-3 মিনিট আগে আমি ওই লেখা শেষ করব, 2-3 মিনিট আগে, 2-3 মিনিট আগে আমি যতগুলো প্রশ্ন লিখছি এগুলোর সাথে আমি দাগ নাম্বার মিলাবো, কারণ আপনারা অনেকেই দাগ নাম্বার লিখতে ভুলে যান। দাগ নাম্বার, যে আমার ওই দাগ নাম্বারটা ঠিক আছে কিনা, প্রতিটা প্রশ্ন ধরে দাগ নাম্বার মিলাই আমার পরীক্ষা আল্লাহর রহমতে শেষ। এবং আপনি মনে করবেন যে আপনার যদি 60টা প্রশ্ন লেখা লাগে না, আপনাদের 60টার মধ্যে যদি 4টা কমন পড়ে, 4টা ধরেন আপনি পারতেছেন, 4-15 কত 60, আর 40 আপনার হুবহু কমন পড়ে নাই, অর্ধেক অর্ধেক, এর একটু ওর একটু এরকম পড়ছে, তাইলেই ধরে নেবেন আপনার পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হচ্ছে এবং আপনি এখানে পারবেন। এ জায়গায় হতাশার কিছু নাই, আগায় যেতে হবে। আর প্রথমে যদি প্রশ্ন দেখে কাঁপতে কাঁপতে পড়ে যান, অজ্ঞান হয়ে যান, তাহলে তো সমস্যা। আমি আপনার লিখিত পরীক্ষার সময় এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে, দেখেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে অনেক প্রশ্ন আছে, অনেক প্রবলেমেটিক প্রশ্ন আছে, প্রশ্ন পড়ছেন ওই মুহূর্তে আপনার মনে হচ্ছে আরে এটা তো পারি আবার পারি না, কি যে হবে মাথায় আসতেছে না, ওইটা আপাতত ওই জায়গায় সময় নষ্ট করার দরকার নাই, ওটা আপনার মাথায় অলরেডি আছে। আপনি যেটা পারেন ওটা লেখেন, ওটা লিখতে লিখতে দেখবেন যে আল্লাহ অলরেডি আপনার মনের মধ্যে ওটা কি লিখবেন, যেটা আপনার পারতেছেন না আপনার মনের মধ্যে ওটা চলে আসছে যে আমি কি লিখবো, একটা উপায় আপনার আল্লাহ দিয়েই দিবে। তো এজন্য হতাশার কিছু নাই। আমাদের দেওয়ানে আরো কিছু জিনিস একটু পড়বো, তার আগে নামাজের বিরতি। বাট আমি আপনাদের যে কথা বললাম, আমাদের পরীক্ষায় আসার মতো, পাশ করার মতো যে জিনিস পড়া দরকার তা অলরেডি পড়া হয়ে গেছে। বাট তারপরেও তো আমাদের একটু ধারণা নিয়ে যেতে হবে, যাতে আসলে আমাদের মতো করে লিখে আসতে পারে। আর সবশেষের কথা হলো আপনার 100 লিখতে হবে ভাই। আপনি আপনার সব কমন পড়ছে, আপনি উত্তর করছেন 80 মার্কের, কোনো লাভ নাই। বরং যার সব কমন পড়ে নাই, ধরেন 60 কমন পড়ছিল, ও 60 তো লেখছেই, 40ও লিখে আসছে, ও আপনার চেয়ে আগাই আছে। তো এজন্য আমার এই জায়গা, আমাদের বর্তমান পরীক্ষা যে পদ্ধতি, এখানে ক খ কখনো কখনো গ ও থাকে। আপনি যদি সব প্রশ্ন লেখেন, হাবিজাবিও লেখেন, একটু প্রাসঙ্গিক করে হাবিজাবি লিখবেন, নাম্বার দিতে 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 একসময় দেখবে যে 50 হয়ে গেছে। এজন্য আমার টার্গেট থাকবে কি বলেন, 100 মার্ক লেখার। এবং আপনারা অনেকেই 100 মার্ক এখনো এই জায়গায় লিখতে পারেন না। তো 100 মার্ক লেখার জন্য আসছে যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে আপনার টার্গেট থাকবে যে আমি যে প্রশ্ন আছে আমি এই সময়ের মধ্যেই 100 মার্ক লেখা শেষ করব। ইনশাল্লাহ সবাই পারবেন। আমরা আসরের নামাজ পড়ে এসে আসেন। এই দেখেন 56 নম্বর পেজে আমাদের 12 নম্বর প্রশ্নটা আছে, সেট অফ বলতে কি বুঝেন? অনুরূপ ওজর কখন তোলা যায়? মামলার দাবির গুণাগুণ বিচারে আইনগত মূল্য কতটুকু, এর আইনগত মূল্য কতটুকু উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছি। বা হতে আসে লিগ্যাল সেট অফ বা ইকুইটেবল সেট অফ কি পার্থক্য। তো সেট অফ আসলে কি, এটা মোটামুটি আপনাদের জানা আছে বা না জানলেও শুনেন। সেট অফ এর আবেদন করা যায় শুধুমাত্র অর্থের মামলায়, মানি সুট, যে ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ মামলা হবে না, শুধু অর্থের মামলা। যে ক্ষেত্রে বাদী অর্থের মামলা দায়ের করছে যে আমি বিবাদীর কাছে এত লক্ষ টাকা পাই বা এত হাজার টাকা পাই, বিবাদী এসে তার লিখিত জবাবে দাবি করেছে যে আমিও বাদীর কাছে এত টাকা পাই। এখন এই যে এত টাকা বিবাদী দাবি করতেছে, এই দাবিটা হবে বাদীর দাবির সমান অথবা কম, বাদীর দাবির সমান অথবা কম। অর্থাৎ বাদী যদি দাবি করে 10,000 টাকা বা 10 লক্ষ টাকা, বিবাদী এসে বলবে যে ওনার কাছেও আমি 10 লক্ষ টাকা পাই অথবা 8 লক্ষ টাকা পাই, আমাদের দাবি সমন্বয় করা হোক। এই যে দাবি সমন্বয়, এটারে বলে সেট অফ। এই সেট অফ সম্পর্কে আছে 8 আদেশের 6 বিধি, 8 আদেশের 6 বিধি। এবং সেট অফ কিন্তু শুধুমাত্র অর্থের মামলায় দাবি করা যায়। তো সেট অফ এর যে শর্তাবলী সেটা হলো যে অর্থের মামলা হতে হবে, বাদীর দাবি সুনির্দিষ্ট হতে হবে, বিবাদীর দাবিও সুনির্দিষ্ট হতে হবে, অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে, আদালতের এখতিয়ারভুক্ত হতে হবে। তারপরে দাবি করতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে বা লিখিত জবাবের মাধ্যমে মোটামুটি। এবং এক্ষেত্রে বিবাদীর দাবি বাদীর দাবির কি হবে না, বেশি হবে না। এখন ধরেন বাদী দাবি করতে 10 লাখ টাকা, বিবাদী এসে বলতেছে যে আমি ওনার কাছে 15 লাখ পাই, আমাদের দাবি সমন্বয় করা হোক। তাহলে এক্ষেত্রে দাবি সমন্বয় করবে 10 লাখ,
আর বাকি যে এক্সট্রা যে 5 লাখ বিবাদী দাবি করলো এটা হচ্ছে পাল্টা দেবে, কাউন্টার ক্লেম। বুঝেন নাই বোধহয়? বিবাদী বলতেছে যে আমি 10 লাখ টাকা পাই, বাদী বলতেছে আমি 10 লাখ টাকা পাই। বিবাদী, আমরা তো জানি 10 লাখ পর্যন্ত হইলে কি সেট অফ, 10 লাখ টাকা বা তার কম। এখন বিবাদী এসে বলতেছে যে আমি 15 লাখ পাই। কয় লাখ? 15 লাখ। তাহলে এই জায়গায় আমরা তো জানি কাউন্টার ক্লেম হইছে, এটা নিয়ে সন্দেহ নাই। কিন্তু কাউন্টার ক্লেম কতটুকু হইছে? কাউন্টার ক্লেম হইছে 5 লাখ। আর 10 লাখ পর্যন্ত কি সেট অফ। বুঝেন কিনা? আর এই সেট অফের ক্ষেত্রে বাস্তবে মামলায় একটা, মানে প্রকৃতপক্ষে মামলা একটা, কিন্তু ওই বাস্তবের মধ্যে মামলা আছে দুইটা। সাধারণত একটা মামলায় কোর্ট ফি দেয় বাদী, বিবাদী কিন্তু কোর্ট ফি দেয় না। কিন্তু বিবাদী যদি সেট অফের আবেদন করে, বিবাদীরও কোর্ট ফি দেওয়া লাগে। মামলার নাম্বার একটা, বাট চলতেছে কয়টা? বুঝছেন? তো তাহলে এই হলো সেট অফ। এখন প্রশ্নের যে অংশটা, যে অনুরূপ ওজোর কখন তোলা যায় বা সেট অফের দাবি তোলার সময়সীমা, সেট অফের দাবি বাদী কখন করে পারে? বাদী কি সেট অফের দাবি করবে? সেট অফের দাবি সর্বদা কে? সেট অফের দাবি যদি আপনি অধিকার বলে করেন, তাহলে প্রথম শুনানির সময় বা লিখিত জবাবের সময় করবেন, এবং এই সময় সেট অফের দাবি করলে আদালতের অনুমতির দরকার নাই। কিন্তু যদি আপনি এর পরে সেট অফের দাবি করেন, তাহলে অবশ্যই আদালতের অনুমতির দরকার আছে। বুঝছেন? তাহলে সেট অফের দাবি যে কোনো সময় করা যায়। কখন করলে আদালতের অনুমতির দরকার নাই? প্রথম শুনানির সময় বা লিখিত জবাব দাখিলের সময়। কিন্তু পরে করলে অবশ্যই আদালতের অনুমতির দরকার আছে। এবার আমরা চলে আসি বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের আইনগত মূল্য। এটা আপনারা অনেকেই বুঝেন না। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের আইনগত মূল্য, এই কথাটার অর্থ কি? বাদী তো বলছে আমি 10 লাখ পাই, বিবাদী বললো এসে আমি ওর কাছে 12 লাখ পাই। এখন এটা তো সেট অফ কত? 10 লাখ। আর বাকি 2 লাখ কত হয়েছে? কাউন্টার ক্লেম। এখন ভাই, বাদীর মামলা ধরেন খারিজ হয়ে গেছে, বাদীর মামলা শুনানির দিন বাদী আসে নাই, আদালত বাদীর মামলা কি খারিজ করে দিয়েছে। এখন তাহলে বিবাদী যে সেট অফ দাবি করলো, তার দাবির কি হবে? তারটুকু কি খারিজ হবে কিনা? না, তারটুকু কি চলবে। তাহলে বাদীর মামলার যাই হোক না কেন, বিবাদীর দাবির ওইটুকু কি চলবে। তাহলে বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের আইনগত বিবাদীর যে সেট অফ দাবি করতেছে, এটারে প্রভাবিত করবে? প্রভাবিত করবে না। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি সেট অফ এর প্রকারভেদ। সেট অফ অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো লিগ্যাল সেট অফ, আর একটা হলো ইললিগ্যাল সেট অফ। নাকি না? লিগ্যাল সেট অফ আর একটা লিকুইটেবল সেট অফ। লিগ্যাল সেট অফ হলো আইনানুগ দায়শোধ, পারস্পরিক দায়শোধ 8-6, 8-6। আর ন্যায়সঙ্গত দাবি সমন্বয় হলো 20 আদেশের 19-3। মজার বিষয় হলো, আপনি যদি 20 আদেশের 19-3 খুঁজেন, ওই জায়গায় ইকুইটেবল সেট অফ কথাটা নাই। তো থাক আর না থাক, তাই আমার দরকার নাই। ইকুইটেবল সেট অফ হলো দাবি উত্থাপিত হতে হবে একই লেনদেন থেকে। মানে বাদী বলতেছে যে আমি ওর কাছে এত টাকা পাই, বিবাদীও বলতেছে যে আমি ওর কাছে এত টাকা পাই। এই যে দুইজনের দাবি, এই দুইটা দাবি উত্থাপিত হবে এক ঘটনা থেকে বা এক লেনদেন থেকে। বুঝছেন? আর লিগ্যাল সেট অফ এর ক্ষেত্রে অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু ইকুইটেবল সেট অফ এর ক্ষেত্রে অধিকার হিসেবে দাবি করা যায় না। এটা ওই দিবে কি দিবে না আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তো কিরকম সেটা হলো যে, একটু দাঁড়ান, এই ইকুইটেবল সেট অফ হলো, ধরেন আপনি যে উদাহরণ সবসময় দেই, সেটা হলো যে আপনি একজনের একটা বাড়ি তৈরি করতে দিচ্ছেন। এখন বাড়ি তৈরি করতে দিচ্ছেন, তার সাথে আপনার চুক্তি হয়েছে যে 1 কোটি টাকা দেবে, 5 তলা বাড়ি তৈরি করে দিবে। তো সে 2 তলা পর্যন্ত কাজ করার পরে আপনার কাছে এসে 50 লাখ টাকা দাবি করতেছে এবং বলল যে বাকি 3 তলার আমি করতে পারবো না, বাকি 3 তলার বাবদ আমি তো 50 লাখ টাকা, আপনি বাকি 50 লাখ টাকা দিয়ে বাকি 3 তলা করাই নেন, আর আমি যে 2 তলা পর্যন্ত করতে আমার 50 লাখ দেন। বাট দুইজনের মধ্যে চুক্তি হয়েছিল তো 5 তলা বাড়ি করে দিবে 1 কোটি টাকা দিয়ে। এখন বাড়িওয়ালা বলতেছে যে না, তুমি পুরো কাজ করে 1 কোটি নিয়ে যাও, কিন্তু এর জন্য আমি এই 2 তলার জন্য 50 লাখ দিব না। তো এখন ওই যারা কাজ করছে ডেভেলপার, তারা ধরেন মামলা করছে যে 50 লাখ টাকা পাবে মর্মে
চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ বাবদ কয় টাকা দিয়েছে? 50 লাখ। 50 লাখ টাকা আদায়ের জন্য। এদিকে বাড়ির মালিক তিনি তো এই মামলার কি বিবাদী, তিনি এসে বলতেছে যে ওনার ও 50 লাখ টাকা দাবি করলেও এই জায়গায় আমি 10 লাখ টাকা 15 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, তো 50 লাখের সাথে আমার 15 লাখ কি করা হোক, আমার দাবি সমন্বয় করা হোক, সেট আপ করা হোক। এখন আদালত বলতেছে কেমনে তুমি ক্ষতিগ্রস্ত হইলা? ইওর অনার, এই বাড়ি অনেকেই 1 কোটি টাকায় করবে, কিন্তু ওই 3 তালাকেও 50 লাখে করবে না। তো যে জন্য সে যে অর্ধেক কাজ করার পর যে চলে যাচ্ছে, এটা তো আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি আনুমানিক এত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, সে আমার কাছে এত দাবি করতেছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এত টাকা। আমাদের দুইজনের দাবি কি করা হোক? সমন্বয় করা হোক। এখন যখন সমন্বয় করতে গেল, দেখলো যে এই এটারে আদালত সমন্বয় করতেও পারে নাও পারে, কারণ এই জায়গা তো যিনি বিবাদী তিনিও যেরকম এটা অধিকার হিসেবে দাবি করতে পারে না, আবার যিনি বাদী এই টাকাটা তিনিও কি অধিকার হিসেবে দাবি করতে পারে না। এই ক্ষেত্রে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে ইচ্ছা করলে সেট অফ করতেও পারে নাও পারে। এই কারণে এটাই বলে ইকুইটেবল সেট অফ। ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে প্রকৃতপক্ষে বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগে না, কিন্তু লিগাল সেট অফের ক্ষেত্রে বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগে। লিগাল সেট অফ আপনি যদি দুইজনই প্রমাণ করতে পারে যে আমি এত টাকা পাই, ও এত টাকা পাই, তাহলে লিগাল সেট অফে আদালত আদেশ দিতে বাধ্য, কিন্তু ইকুইটেবল সেট অফে আদেশ দিতে বাধ্য না। এই তো মোটামুটি। আর লিগাল সেট অফ একই ঘটনা থেকে উদ্ভূত হইতে পারে, বিভিন্ন ঘটনা থেকে উদ্ভূত হইতে পারে, কিন্তু ইকুইটেবল সেট অফ কি একই ঘটনা থেকে বা একই লেনদেন থেকে উদ্ভূত হতে হবে। এ হলো কথা। তাহলে আপনি সংজ্ঞা দিলেন, ধারা মানে আইনগত কোথায় বিধান আছে এটা দিলেন, তারপরে লিগাল সেটআপের অধিকার হিসেবে দাবি করা যায়, ইকুইটেবল সেটআপের অধিকার হিসেবে দাবি করা যায় না। তারপরে লিগাল সেটআপ একই বা বিভিন্ন ঘটনা থেকে উদ্ভূত হতে পারে, কিন্তু ইকুইটেবল সেটআপ একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে। তারপর লিগাল সেটআপের ক্ষেত্রে অর্থ সুনির্দিষ্ট, ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কি অর্থ অনির্দিষ্ট। অনেক পার্থক্য আছে, আশা করি একবার পড়লে পেরে যাবেন। এবং যদি বলে সেটআপ আর কাউন্টার ক্লেমের মধ্যে পার্থক্য, সর্বশেষ পরীক্ষায় এসেছে কাউন্টার ক্লেমের বাস্তবে কিন্তু কোনো কি নাই, মানে আইনে কিন্তু সুনির্দিষ্ট বিধিবিধান নাই, কিন্তু সেট অফের আছে। এবং এখানে একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আপনাদের প্রলুব্ধ করে যে খাস দখলের মামলা করছে আর 1 লাখ টাকা ক্ষতিপূরণ চাইছে, আর একজন এসে বলছে আমি ওর কাছে এত টাকা ক্ষতিপূরণ পাই, এখন এটা কি সেট অফ করা যাবে কিনা? সেট অফ হইতে হলে দেখতে হবে পিওর মানি সুট হইতে হবে, এর মধ্যে যদি অন্য কিছু থাকে তাহলে সেট অফ দাবি করা যাবে না। আর এই জায়গায় তো ইকুইটেবল সেট অফেরও সুযোগ নাই, কারণ পাওনা 50,000 আছে। ইকুইটেবল সেট অফ হলে দুইটাই কি ঘটনা থেকে হইতে হবে? একই ঘটনা, বাট দুইটা তো একই ঘটনা থেকে না, বুঝছেন? তো সেট অফ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, এটা জেনে যান, মানে যাতে আসলে লিখতে পারেন। সেট অফ নিয়ে কে বুঝেন নাই বলেন তো? আরিফ সাহেব স্যার সেটআপের তিনটে কথা কইছে। বুঝছেন কিনা তাই বলেন, তিনটা সাইডে কাজ নাই। এই আপনারা বুঝছেন? দেখি কি বুঝছেন, লুৎফর সাহেবের দেন দেখেন কি বুঝছেন। আমিও তো চা খাচ্ছি, এই কারণে তো আপনার প্রশ্ন করছি। নেন, আমিও খাচ্ছি, দুইজনে মিল আছে, নেন নেন নেন। স্যার সেট অফ দেখেন সেট অফ আপনার সেই আমাদের কি জানো ওনার মেয়র সাহেবের নাম কি, সাইদ খোকন। সাইদ খোকনের ডায়লগ দিছে যে তাপস সাহেব ওনারে, হ্যাঁ এখন লুৎফর সাহেব বলতে পারে যে বারবার কেন আমারই প্রশ্ন করে। স্যার সেট অফ দাবি করা যায় আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করতেছি আপনার কাছে, সেটা হলো যে কখন বাদী সেট অফের দাবি করে, বলেন কোন বিশেষ পরিস্থিতিতে বাদী সেট অফের দাবি করে? স্যার এটা কি কাউন্টার ক্লেম হবে? কোন বিশেষ তো- পরিস্থিতিতে বাদী সেট অফের দাবি করে? অনলাইনে বলেন তো কোন বিশেষ পরিস্থিতিতে। এই রাকিদুল সাহেব, কোন বিশেষ পরিস্থিতিতে? স্যার ইকুইটেবল সেট হবে। ইকুইটেবল সেট অফ। কাউন্টার ক্লেম পাশে কি করতে আপনার মামলা। পাশে হোসেন মোল্লা? এই হোসেন মোল্লার তো আজকে টেরই পাইলাম না, কি অবস্থা বলেন তো ভাই? এই তো স্যার। বাদী সেট অফের দাবি করে কখন? স্যার বাদে তো এখানে বলেন স্যার, আপনি তো সিটে লেখেন নাই। না স্যার এসে সেটআপের দাবি করে স্যার বিবাদী স্যার। বিবাদী বাদী জি। করতে পারে না, একটু সাহস নিয়ে বলেন না কেন? সেট অফের দাবি করবে কে? বিবাদী। বিবাদী। বাদী কখনোই সেট অফের দাবি করে না।
বুঝছেন? এই ইখতিয়ার সাহেব দেন। ইখতিয়ার সাহেব, আপনি বলেন যে লিগাল সেটআপ আর ইকুইটেবল সেটআপ আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে? স্যার লিগাল সেটআপটা তো মানে নির্দিষ্ট স্যার, মানে অর্থের পরিমাণ নির্দিষ্টই থাকবে দুইজনের। আর ইকুইটেবল সেটআপ তো স্যার নির্দিষ্ট না ঠিক, কিন্তু একই কার্য থেকে উদ্বুদ্ধ হবে, স্যার এটা হলো ইকুইটেবল সেটআপ। আর লিগাল সেটআপটা একই কার্য থেকে নাও উদ্বুদ্ধ হতে পারে, জি, ধন্যবাদ। দুটো আর কাজ হতে পারে স্যার। অধিকার হিসেবে দাবি করা যায় হ্যাঁ, কোনটারে? এই লিগাল সেটআপ। লিগাল সেটআপ। ইকুইটেবল সেটআপে অধিকার হিসেবে দাবি করা যায় না। যায় না। বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগে কোনটায়? লিগালে। লিগাল সেটআপ ইকুইটেবল সেটআপের কোর্ট ফি দেওয়া লাগে না। লাগে না। তো এরকম কয়েকটা দিলেই তো হয়ে যাবে ইনশাল্লাহ। পারবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। এই সেটআপ নিয়ে প্রশ্ন আছে? আচ্ছা, সব সেট হয়ে গেছে। আরিফ সাহেব কিছু বলতে চান? না স্যার, আমি কি বলবো? হ্যাঁ, ওজোর মানে হলো দাবি, অজুহাত। বুঝছেন? আপনারা বাংলারে মানে ইংরেজিরে ভয় পান না, কিন্তু আপনাদের প্রশ্নে বেশি কনফিউজ করে বাংলা দিয়ে। ইংরেজি কিন্তু ওই যে টার্ম আছে ওটাই ব্যবহার করে, কিন্তু বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন শব্দ দিয়ে দেয়। হ্যাঁ বলেন। বাদীর মামলার দাবির বিচারে মানে বাদী যে মামলা করছে, বাদী তার মামলা প্রমাণ করতে পারুক বা না পারুক, বিবাদীর সেট অফ যে বিবাদী এসে যে দাবি করলো, বিবাদীর কি হবে? বাদীর দাবি করতে, বাদী তার অংশ প্রমাণ করতে পারুক বা না পারুক, এতে এর কোনো প্রভাব বিবাদীর সেট অফের দাবির উপরে পড়বে না, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে আসেন। দেখেন, যেহেতু এই জিনিস আমাদের পারা সহজ, একবার জেনে যাই আর কি, যে adjournment is not a matter of course even when both parties want it। মানে মুলতবি একটি কাঙ্ক্ষিত, ওর পরেই 58, মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয় এমনকি উভয় পক্ষ কি চাইলেও। এখন এই জিনিসটা তো আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি আপনার মতো করে বলবেন যে একটা দেওয়ানি মামলায় মুলতবি সম্পর্কে আলোচনা করছে 17 আদেশে। মুলতবি আবেদন বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হলো আপনার 17 আদেশে যে সময়ের আবেদন, এটারে কয়টা পর্যায়ে ভাগ করা যায়? দুইটা পর্যায়ে। একটা হলো চূড়ান্ত শুনানি পূর্বে, আর একটা চূড়ান্ত শুনানি কি পর্যায়ে। তাহলে চূড়ান্ত শুনানি পূর্বে যেটা, এই ক্ষেত্রে বাদী কয়বার পরে, বিবাদী কয়বার পরে, দুইজনে মিলে কয়বার পরে? তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া যে কোনো পক্ষ কয়বার? 4 বার। মানে বাদী 4 বার, বিবাদী 4 বার, খরচ ছাড়া। আর খরচ সহ 3 বার, বাদী 3 বার, বিবাদী 3 বার। তাহলে আমি যদি উভয় পক্ষ বলি 7 7 14, আর খরচ হলো সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত? 1000। চূড়ান্ত শুনানি পর্যায়ে যদি আসি, এক্ষেত্রে খরচ ছাড়া একবারও হবে না, আর খরচ সহ 3 বার, বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। তাহলে হলো কত? 6 বার। তাহলে একটা মামলায় বাদী পক্ষ যদি আমি হিসাব করি, ওই জায়গা হলো পূর্বে হলো 4 আর 3 7, আর পরে হলো 3 10, বাদী 10, বিবাদী 10। তাহলে মোট 20 বার। এই 20 বারের বেশি আদালত কখনোই সময়ের আবেদন মঞ্জুর করবে না। এমনকি দুই পক্ষ এসে যদি বলে যে ওনার আমাদের কোনো আপত্তি নাই, সময়ের আবেদন করেন, তবুও আদালত কি করবেন? এখন কথা হলো যে তাহলে একটা মামলা 50 30 40 বছর 45 বছর কেমনে চলে? যদি 20 বার সময়ের আবেদনই করে, তাহলে এত বছর কেমনে চলে? ভাই, এই 10 তো পক্ষরা পাবে। বাদী সময়ের আবেদন করবে কয়বার? সর্বোচ্চ সুবিধা পাবে 10 বার, বিবাদী 10 বার। কিন্তু যে ক্ষেত্রে আপনারা না, আদালত নিজের ইচ্ছায় বললো মুলতবি, আদালত সাক্ষ্য নিতে পারে না, আদালত নিজেই মুলতবি করছে। আদালত নিজে কয়বার মুলতবি করতে পারবে সেটা তো 17 আদেশে বলে নাই। বুঝছেন? তাহলে আদালত তো যত খুশি ততবার মুলতবি করতে পারে, কিন্তু পক্ষরা আবেদন করলে কয়বার পারবে? বুঝেন নাই বোধহয়। বলছে যে আপনি আপনার বাবার থেকে বললো যে এই এতবার, তুমি 10 বারের বেশি টাকা চাইতে পারবা না।
কিন্তু বাবা যতক্ষণ খুশি নিজের ইচ্ছা আপনারা যত খুশি টাকা দিতে পারে, কিন্তু আপনি চাই নিতে পারবেন কয়বার? 10 বার। এই হলো কথা। তো এখন আমরা এই যে যে যদি বাদীরে বলে যে তুমি মুলতবি খরচ দাও, বাদী যদি দিতে না পারে তাহলে মামলা কি হবে? খারিজ। বিবাদীরে বললো যে তুমি মুলতবি খরচ দাও 200 টাকা বা 1000 টাকা, দিতে পারে নাই, বিবাদীর মামলা হবে একতরফা নিষ্পত্তি। এই খারিজ বা একতরফা নিষ্পত্তি, এটার বিরুদ্ধে প্রতিকার আছে 17 আদেশের 1-7। 17 আদেশের 1-7, যেটারে বলে রিভাইভাল অফ প্রসিডিংস। রিভাইভাল অফ প্রসিডিংস। ওই ক্ষেত্রে মকদ্দমা পুনর্জীবিতকরণের ক্ষেত্রে ওই যখন খারিজ করলো বা একতরফা নিষ্পত্তি হলো, এর কয় দিনের মধ্যে? 30 দিনের মধ্যে কয় টাকা? 2000 টাকা। এই 2000 টাকা কিন্তু অ্যাডজনমেন্ট কস্ট না, এটা হলো রিভাইভাল অফ প্রসিডিংস এর ফি। এই 2000 টাকা দিলে মামলা পুনর্জীবিত হতে পারে, এবং এই 2000 টাকা নিয়ে মামলা পুনর্জীবিত করতে আদালত বাধ্য। এই যে যা যা বললাম এইগুলা সব কিছু লিখে তারপরে বলবেন যে অতএব উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আদালত বাদী বিবাদীর পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করতে পারে। যখন ওই মেয়াদটা শেষ হয়ে যায়, উভয় পক্ষ চাইলেও আদালত মঞ্জুর করতে পারে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে অ্যাডজনমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ। বুঝছেন? এখন কথা হলো, আমি আবারও বলে নিচ্ছি, সেটা হলো যে আপনারা অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করেন সেটা হলো যে ওই এই ধরনের অ্যাডজনমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট, এই লাইনটা আছে, কিন্তু আপনি কোথাও প্রশ্নে উল্লেখ করেন নাই। অবশ্যই উল্লেখ করতে হবে। এখন আবার মনে মনে অনেকে ভাবতেছেন, স্যার আমি তো উল্লেখ করতে চাই, কিন্তু আমি তো বুঝতেছি না ওই লাইনে কি বলছে। ঠিক আছে, যে উল্লেখ করতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো বোঝা লাগবে। আচ্ছা, এখন আপনি বুঝবেন ইনশাল্লাহ, বুঝলে দিয়ে দিবেন, আর যদি নাও বুঝেন, না বুঝলে তো ধরেন আপনি প্রশ্নটাই বুঝেন নাই, লাইন বুঝেন নাই মানে কি, প্রশ্নই বুঝেন নাই, তখন তো আমার আন্দাজে ঢিল ছুটতে হবে। অ্যাডজনমেন্ট রিলেটেড যা যা জানেন সব লিখে অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে এই। বুঝছেন? আশা করি পারবেন। গুগলে সার্চ দেবেন। গুগলে সার্চ দিবেন না? গুগল মানে মাথা, মাথায় সার্চ, মাথায় বাড়ি দেবেন। একটু চলে আসেন 3 নাম্বার প্রশ্নে। দশ নাম্বার মেসি, 10 নাম্বার পাতা। পাইছেন? এই রিভিউ রিভিশনের মধ্যে পার্থক্য, তার আগে খ নাম্বার প্রশ্নটা যদি দেখেন, যে কোন ক্ষেত্রে কিভাবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমাদের রিভিশনটা জানতে হবে, ফৌজদারি রিভিশন এবং দেওয়ানি রিভিশন দুইটাই গুরুত্বপূর্ণ। তো রিভিশন এবং আপিল আমি একটু মৌখিকভাবে বলে যাই, যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত হলো মাত্র 2টা, একটা হলো জেলা জজ আদালত আর একটা হলো হাইকোর্ট বিভাগ। 5 কোটি টাকা পর্যন্ত হলে আপিল জেলা জজ, 5 কোটি টাকার বেশি হলে কোথায়? হাইকোর্টে। রিভিশনের ক্ষেত্রে কোনো আর্থিক এখতিয়ার নাই। আমি একটু বলে নেই, বিভিন্ন মামলার রেফারেন্সে বলছে যে রিভিশনের আর্থিক এখতিয়ার এই, কিন্তু আমরা যদি দেয়ার অ্যাক্ট দেখি, মানে দেওয়ানি কার্যবিধি দেখি, এবং সিভিল কোর্টস অ্যাক্ট দেখি, এখানে কিন্তু রিভিশনের কোনো আর্থিক এখতিয়ারের ব্যাপার নাই। তাহলে রিভিশনের ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হলো কোন আদালত দিছে সিদ্ধান্তটা, এবং সিদ্ধান্তটাকে আদেশ নাকি ডিক্রি। তো তার আগে আপিল ছাড়াই আসি। আপিল তো মোটামুটি সহজ। আপিল হলো একটা কায়েমি অধিকার। কায়েমি অধিকার মানে যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। এখন এই রিভিশন আপিলটা হতে পারে ঘটনাগত প্রশ্নে বা আইনগত প্রশ্নে, আর রিভিশন হতে পারে শুধুমাত্র আইনগত প্রশ্নে, এবং আইনগত প্রশ্নে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। এবং রিভিশন তখনই করা যায় যখন আপিলের বিধান নাই।
অর্থাৎ একটা আদেশ হোক বা ডিক্রি হোক সর্বপ্রথম দেখতে হবে ওটার আপিলের বিধান আছে কিনা। আপিলের বিধান থাকলে জীবনেও রিভিশন করা যাবে না। রিভিশন করা যাবে কখন? যখন আপিলের বিধান নাই। বুঝছেন? আপিল কোন ক্ষেত্রে হয়? ঘটনাগত, আইনগত। আর রিভিশন কি? আইনগত। আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে? এক হয়েছে। ঠিক আছে। আপিল সম্পর্কে আছে 96 থেকে 112 ধারা, আদেশ 41 থেকে 45। আর রিভিশন সম্পর্কে কোনো আদেশে নাই, রিভিশন সম্পর্কে আছে 115 ধারা, 115 ধারা। এখন ভাই যে জিনিসটা আমার মনে রাখা দরকার সেটা হলো যে 115-তে যে 4টা সাবসেকশন আছে, 115(1), 115(2), 115(3), 115(4। তো রিভিশনের যে বিষয়টা মোটামুটি আপিল এবং রিভিশন দুইটাই উচ্চ আদালতে করে, এটুক তো আমরা জানি। এখন একটু বলে যায় রিভিউ কি তাইলে। রিভিউ হলো আপনার যে আদালত সিদ্ধান্ত দিছে সেই আদালতে আবেদন করা। সাধারণত যেখানে আপিলের বিধান নাই, আপিলের বিধান ছিল আপিল করেন নাই, দুইটা জিনিস। আপিলের বিধান নাই অথবা আপিলের বিধান ছিল কি আপিল করেন নাই। আর রিভিশনও ছিল হলো আপিলের বিধান নাই। এখন বলতে পারেন যে স্যার আপিলের বিধান নাই, এ জায়গা তো রিভিশনও করা যায়, আবার আপিলের বিধান নাই রিভিউও করা যায়, তাহলে আমি করব কি? করবেন যদি আইনগত ভুল থাকে তাহলে কি রিভিশন, আর আইনগত ভুল না থাকলে করবেন কি রিভিউ। এ হলো কথা। এছাড়া রিভিউ করলেও রিভিশন করা যায় যদি রিভিউ আবেদন আপনার কি হয় নামঞ্জুর হইলে রিভিশন করা যায়। তো সেটা পরের বিষয়, আপাতত জেনে রাখেন রিভিউ করে কোথায়? যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতের। আপিল আর রিভিশন উচ্চ আদালতে। উচ্চ আদালত মানে কি? জেলা জজ অথবা হাইকোর্ট বিভাগ। জেলা জজ অথবা হাইকোর্ট বিভাগ। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি এই যে 12 নম্বর পেজে, যেখানে রিভিশন রিলেটেড ব্যাপার আলোচনা করছে। সেখানে একটু দেখে নেবেন যে রিভিশনের কিন্তু সংজ্ঞা আমাদের এই দেওয়ানি কার্যবিধিতে বলে নাই, ইভেন ওই ইসেও বলে নাই, ফৌজদারিতেও বলে নাই। আচ্ছা, একজন প্রশ্ন করছিল স্যার এই 2000 টাকা কাকে দিতে হবে? 2000 টাকা হচ্ছে ওই যে রিভাইভাল অফ প্রসিডিংস। এটা ভালো প্রশ্ন। দেখেন 2000 টাকা পাবে কে? এক পক্ষ দিলে পাবে আর এক পক্ষ। ইভেন ওই যে অ্যাডজনমেন্ট কস্ট 200 টাকা আর 1000 টাকা, এটাও যদি এক পক্ষ দেয় পাবে কি আর এক পক্ষ। আর দুইজনেই যদি মুলতবি আবেদন করে এবং দুইজনেই বলে যদি খরচ দাও তাহলে পাবে কি রাষ্ট্র। একজন দিলে যে বাদী দিলে পাবে বিবাদী, বিবাদী দিলে পাবে বাদী। আর দুইজনরাই যদি বলে যে তোমরা অ্যাডজনমেন্ট কস্ট দাও তাহলে পাবে কি ধৃতরাষ্ট্র। নাকি ধৃতরাষ্ট্রে চেনেন? আচ্ছা, আসেন। এখন আমরা রিভিশনের 4টা উপধারা একটু মনে রাখবো। রিভিশন 2টা আদালতে করা যায়, একটা হলো জেলা জজ আর একটা হলো কি হাইকোর্ট। এখন রিভিশনের প্রথম যেটা শুনে রাখেন 115(1), আমার সাথে তালে তাল মিলান। 115(1), 115(1) রিভিশনটা হবে হাইকোর্টে। হাইকোর্ট। এবং এক্ষেত্রে বলছে যে কোনো আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্টে। 115(1 খুব সহজ কথা। যে কোনো আপিল অযোগ্য ডিক্রি, তাতে এই ডিক্রিটা নিচের যে দেখ জেলা জজ থেকে শুরু করে সিভিল জাজ, এই 5 জনের মধ্যে যেই আপিল অযোগ্য ডিক্রি দিবে রিভিশন কার কাছে? বুঝেন কিনা? তাহলে সহকারী জজ ডিক্রি দিছে, ধরেন সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারার মামলায়, 9 ধারার মামলায় আপিল রিভিউ করা যায়? করা যায়। করে কি? রিভিশন। তাহলে সিভিল জাজ ডিক্রি দিছে, রিভিশন কোথায় করবেন? হাইকোর্টে। এই জায়গা সিভিল জাজের মামলার মূল্যমান 15 লাখ, 15 লাখ হোক, কিন্তু রিভিশন যাবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? আচ্ছা, এছাড়া আদেশের প্রশ্ন যদি আসে, আদেশটা দিবে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে রিভিশন কার কাছে? আবার বলেন 115(1) হাইকোর্ট বিভাগের রিভিশন, যে কোনো ডিক্রি কি আপিল অযোগ্য কে দিবে? যেই দেখ। আর আদেশ আপিল অযোগ্য কে দিবে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। তাহলে রিভিশন কোথায়? হাইকোর্ট। 115(1) শেষ। বুঝছেন? 115(2) ভাই রিভিশন হলো জেলা জজের কাছে। কার কাছে? জেলা। শুনেন, এই 2003 সালের আগে জেলা জজের রিভিশনাল পাওয়ার ছিল না। জেলা জজের রিভিশনাল পাওয়ার যোগ করছে 2003 সালে।
জেলা জজের রিভিশনাল পাওয়ার হলো যে ক্ষেত্রে হাইকোর্টে করা যায় না সেগুলো করতে হবে জেলা জজ। তাহলে হাইকোর্টে করা যায়টা কি কি আমি একটু যদি ডিক্রি হিসাব করলাম, ডিক্রি তো যে দেখ না কেন হাইকোর্ট, আর আদেশ পড়ছি দুইজন, জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ আদেশ দিলে কোথায়? হাইকোর্ট। তাহলে এই জায়গা আদেশ বাকি থাকলো তিনজনের, নিচের তিনজনের, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ। এই তিনজনের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজ। বুঝেন নাই? সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ, এই তিনজনের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজ। 115(2) 115(2). তাহলে হাইকোর্টের রিভিশন কত? 115(1). আর জেলা জজের রিভিশন 115(2). দুইটা পাইলেন না? এখন জেলা জজ যদি মনে করে যে ওনার অনেক কাজ বাজ আছে, উনি একটু ফ্রি হওয়ার জন্য বা ওনার অতিরিক্ত জেলা জজের রিভিশনাল পাওয়ার দিতে পারে, এটা হলো 115(3). 115(3). দেখি একটু নাইম গেজেটে দেন তো, ওনার যতটুকু পড়ছি মনে আছে কিনা। নাইম গাজী, প্রশ্ন করি উত্তর দেন। জি স্যার। বলেন রিভিশন কোন আদালতে করা যায়? স্যার ডিভিশন করবে সবসময় উচ্চ আদালত। উচ্চ মানে কে কে? বা যেমন স্যার যদি আমাদের যে ইয়াতে দেয়, কোন দুইটা আদালতে করা যায় তাই বলেন। স্যার করা যাবে হচ্ছে দায়রা জজ কোর্টে আর হচ্ছে হাইকোর্টে। স্যার এই যে দায়রা তো ফৌজদারি হয়ে গেল ভাই। স্যার ওই যে জেলা জজ, জেলা আদালত অথবা হাইকোর্ট। হাইকোর্ট। রিভিশনাল মানে রিভিশন সম্পর্কে কত ধারা আছে বলেন? স্যার 115। 115। 115 একে কার কাছে রিভিশন করা যায়? একে হচ্ছে আপনার করবো হচ্ছে ইয়াতে ওনার বলতে হবে। হ্যাঁ বল। স্যার ওই 5টা যদি দেয় তাহলে হচ্ছে আমরা হাইকোর্ট যাব। 115 একে কোন দেবে সেটা হলো পরের বিষয়। হ্যাঁ। বলেন কার কাছে করবো রিভিশন? আমরা হাইকোর্টে করব। হাইকোর্টে। কিসের বিরুদ্ধে? ডিক্রি না আদেশ? ডিগ্রির বিরুদ্ধে স্যার। ডিক্রি কে দিবে? স্যার দিবে হচ্ছে যে কেউ দিতে পারে স্যার। ওই যে আপিলযোগ্য ডিক্রি হলে হাইকোর্টে। হ্যাঁ। আর আদেশের ক্ষেত্রে কখন হাইকোর্টে যাবে? আদেশের ক্ষেত্রে যখন ওই স্যার ওনার বলতে দেন। আদেশের ক্ষেত্রে কখন হাইকোর্টে যাবে বলেন? স্যার যখন হচ্ছে আদেশটা দিবে কে? স্যার আই এই দায়রা ইয়াতে যদি দেয়। দায়রা এটা নাকি? স্যার সরি এই যে ইয়া দায়রার প্রতি এত স্যার। ভালোবাসা কেন? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এরা আপিলযোগ্য আদেশ দিলে কোথায়? হাইকোর্ট বিভাগ। হাইকোর্টে। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা। আর 115(2) একার কাছে? জেলা জজ। জেলা জজের কাছে ওই নিচের তিনজন আদেশ দিলে, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ, এনারা তিনজন আপিলযোগ্য আদেশ দিলে কার কাছে? জেলা জজ। আর জেলা জজ যে সকল ক্ষেত্রে ডিভিশনাল পাওয়ার প্রয়োগ করে জেলা জজ অনুমতি দিলে সেটা প্রয়োগ করতে পারে কে? অতিরিক্ত জেলা জজ। 115 কত? 115(3). বুঝছেন? জি স্যার। এখন ভাই 115(4) লিভ টু রিভিশন, লিভ টু সেকেন্ড রিভিশন বা দ্বিতীয় রিভিশন, লিভ টু রিভিশন বা লিভ টু সেকেন্ড রিভিশন বা দ্বিতীয় রিভিশন। দ্বিতীয় রিভিশন কি? যে ক্ষেত্রে আপনি প্রথম রিভিশন করছিলেন জেলা জজের কাছে 115(2) এবং জেলা জজ যে সিদ্ধান্ত দিছে সেটা আপনার মনোভূত হয় নাই, তখন ওই দ্বিতীয় রিভিশন কার কাছে করা যাবে? হাইকোর্ট। 115(4). 115(4). এখন দ্বিতীয় রিভিশনটা তখনই করা যাবে যখন আপনি প্রথম রিভিশন করছিলেন জেলা জজের কাছে, কিন্তু যখন প্রথম রিভিশনে গেছে হাইকোর্টে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। হ্যাঁ, তাহলে কেমনে দ্বিতীয় রিভিশনের একটা উদাহরণ আমি যদি এইভাবে চিন্তা করি, ধরেন আমাদের আছে লোকাল ইনভেস্টিগেশন 26 আদেশের 9, 26 আদেশের 9, সিভিল জাজের কাছে আপনি বাদী লোকাল ইনভেস্টিগেশনের আবেদন করছিলেন, সিভিল জাজ নামঞ্জুর করে দিছে। এখন লোকাল ইনভেস্টিগেশনের আদেশ হলো একটা আপিল অযোগ্য আদেশ, তা আপনি বাদী আপিল অযোগ্য আদেশ দিছে সিভিল জাজ, তাহলে আপিল অযোগ্য আদেশ রিভিশন করবো কোথায়? জেলা জজ। 115(2). সিভিল জেলা জজ সব শুনে মিলে ওইটা নামঞ্জুর করে দিছে, মানে বাদীর আবেদন নামঞ্জুর করে দিছে। তাহলে এক্ষেত্রেও যদি বাদী সংক্ষুব্ধ হয়, 115(2) যে সংক্ষুব্ধ, সে এখন দ্বিতীয় বা অনুমতি সাপেক্ষে রিভিশন করবে হাইকোর্টে 115(4). বুঝছেন? তাহলে দ্বিতীয় রিভিশন তখনই করা যায় যখন প্রথম রিভিশন আমি করছিলাম কোথায়? জেলা জজের কাছে। কিন্তু যে ক্ষেত্রে প্রথম রিভিশনই চলে গেছে হাইকোর্টে, ধরেন এসআর অ্যাক্টে সুনির্দিষ্ট প্রতিকায়নের 9 ধারার মামলায় একটা ডিক্রি দিছে, এখন এই ডিক্রির বিরুদ্ধে তা আপিলও করা যায় না, রিভিউ করা যায় না। ডিক্রির বিরুদ্ধে রিভিশন 115(1) চলে গেছে কোথায়? হাইকোর্ট। হাইকোর্ট রিভিশনাল আদালত হিসেবে যে সিদ্ধান্ত দিবে এটার বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের জায়গা আছে? কেউ কেউ বলবেন স্যার আপিল বিভাগের রিভিশন করবো, আপিল বিভাগের রিভিশন এখতিয়ার আছে? নাই।
তাহলে যে ক্ষেত্রে প্রথম রিভিশনই চলে গেছে হাইকোর্ট, সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই, বরং দ্বিতীয় রিভিশন তখনই করা যায় যখন প্রথম রিভিশন হয়েছিল কোথায়, জেলা জজ, সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে 115-র। বুঝছেন? আর রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে। বিভিন্ন বইতে বা উচ্চ আদালতে, হাইকোর্টে গেলে পাবেন ওই জায়গা ওই মামলা টামলা রেফারেন্স দিয়ে বলে অমুক আদালত, কিন্তু আমরা তো মামলা রেফারেন্সে আমাদের আগে হচ্ছে আইনে কি আছে, আইনে 115 বলেন আর সিভিল কোর্টস অ্যাক্টের ধারাগুলো বলেন, কোথাও রিভিশনের কোনো মানে আর্থিক এক্টের কথা বলে না। রিভিশনের ক্ষেত্রে দেখবো কি আদেশ বা ডিক্রি আপিলযোগ্য কিনা। বুঝতে পারছেন? তাহলে 115 ধারাটা কি আপনারা বলতে পারবেন কেউ? নিজের মতো করে কে চান্স নেবেন বলেন? দেন আরিফ সাহেবের দেন, দেখি কি পারে। স্যার বলেন। সর্বপ্রথম আছে রিভিশন পুরো বইয়ের মধ্যে 115 বলছে রিভিশনের কথা। এই রিভিশনের 115(1), রিভিশনের 115(2), 115(3), 115(4). স্যার আমরা রিভিশন যদি 115(1)-এ যাই, তাহলে রিভিশন আমরা করব হাইকোর্টে। যদি রিভিশন 115(2) যাই, করব জেলা জজে। যদি 3 যাই, তাহলে একটু নিচে অতিরিক্ত জেলা জজ। আর যদি 4 যাই, তাহলে লিভ টু রিভিশন। এখন স্যার এইগুলোর আবার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, যদি সরাসরি আমরা কোনো মামলায় হাইকোর্টে রিভিশনে চলে যাই, তাহলে ওই রিভিশনের অর্ডার দ্বিতীয় রিভিশন করা যাবে না, যাবে? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলতে দেখ, বলেন 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 বলেন। স্যার যদি এরকম হয় যে আমরা ওই জেলা জজে রিভিশন করছি, কিন্তু জেলা জজের রিভিশন নামঞ্জুর করে দিছে, তাহলে স্যার আমরা দ্বিতীয় রিভিশন করার সুযোগ আছে হাইকোর্টে। দ্বিতীয় রিভিশনও যদি আমাকে নামঞ্জুর করে দেয়, তাহলে আর হ্যাঁ? এই সহজ কথা শুনেন, জি স্যার। দেন দেন দেন, আপনি পোলা ফান্ডে ভুলাই দিবেন। আচ্ছা, সহজ কথা, হাইকোর্টে 115(1) যে কোনো আপিল অযোগ্য ডিক্রি হলে হাইকোর্টে, আর আদেশ যদি হয় উপরের দুইজন, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, আদেশ আপিল অযোগ্য আদেশ দিলে রিভিশন হাইকোর্টে শেষ। 115(2) নিচের 3 জনের আদেশ, অতিরিক্ত যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ, এনারা আপিল অযোগ্য আদেশ দিলে রিভিশন কথা জেলা জজ। 115(2) 115(2)তে যে সকল রিভিশন হয় সেগুলো জেলা জজ আদেশ দিলে অতিরিক্ত জেলা জজও শুনতে পারে 115(3)। আর যে ক্ষেত্রে আপনি প্রথম রিভিশন করেছিলেন জেলা জজের কাছে 115(2)তে, ওই আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হলে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করতে পারবেন 115(4)। এটার বলে লিভ টু সেকেন্ড রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন। এই তো কথা রিভিশন। এবং রিভিশনের আপনি যদি এইটুক মাথায় রাখেন, এটুকু আপনার পারা উচিত, মুখস্থর কিছু না। রিভিশনের সংজ্ঞা দিবেন যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া যদি কেউ উচ্চ আদালতে আবেদন করে আইনগত ভুল ত্রুটি সংশোধনের জন্য, এরাই বলে কি রিভিশন। আর রিভিশন শুধুমাত্র আইনগত ভুল ত্রুটির ক্ষেত্রেই করা যায়, ঘটনাগত ক্ষেত্রে করা যায় না। রিভিশনের অধিকার হিসেবে দাবি করা যায় না। রিভিশন কোনো আদেশে নাই। রিভিশন সম্পর্কে আছে ধারা 115। এই তো। আর রিভিশন কোন কোন আদালতে করা যায়? অমুক অমুক আদালতে করা যায়। আর রিভিশনের কোন সুনির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। উচ্চ আদালতের নজির অনুসারে আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও কি সেই তামাদি মেয়াদ। পারবেন না ইনশাল্লাহ? আমরা এখানে আপিলের একটা মেমো যদি দেখেন, আপিলের মেমো ওই কত নাম্বার পেজে? 14 নাম্বার পেজ।
এখানে পক্ষে দাস দেখাইছি, এটা সত্য একটা, তো পক্ষে না লেখে সরাসরি বাদী আপিলেন। ও আর একটা কথা বলে রাখি সেটা হলো মূল মামলার ক্ষেত্রে বাদী বিবাদী, আপিলের ক্ষেত্রে আপিলকারী প্রতিবাদী, আপিলকারী প্রতিবাদী, আর রিভিশনের ক্ষেত্রে আবেদনকারী প্রতিপক্ষ, আবেদনকারী প্রতিপক্ষ মানে পিটিশনার রেসপন্ডেন্ট, পিটিশনার অপোজিট পার্টি, বুঝেন কিনা? আপিলের ক্ষেত্রে আপিলকারী প্রতিবাদী, আপিলকারী প্রতিবাদী, মূল মামলার ক্ষেত্রে বাদী বিবাদী, আর রিভিশনের ক্ষেত্রে আবেদনকারী প্রতিপক্ষ। তো এরপরেও ভুল ত্রুটি হলে তো সমস্যা নাই, বাট আমি বলে নিলাম আর কি। এখন আপিল কে করবে? বাদী আপিলেন্ট বনাম বিবাদী রেসপন্ডেন্ট। এখন আপনার কি মনে হয় যে সবসময় বাদী আপিলেন্ট হবে? বিবাদীও তো আপিলেন্ট হতে পারে। এখন আপনাদের একটা ফ্যাক্ট থাকবে, তারপর মকদ্দমার তায়েদাত, আপিলের তায়েদাত, এবং বিষয় আপনি এখানে না লিখে সরাসরি এইভাবে লিখতে পারেন, মানে কোন আদেশের বিরুদ্ধে আপনি আপিল করলেন, যে অমুক তারিখে অমুক নম্বর আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে বাদী আপিলকারী সংক্ষুব্ধ হইয়া অত্র আদালতে এই আপিল দায়ের করলেন। এই তো তায়েদাত, মূল মামলার যে তায়েদাত, তাই আপিল তো আর আসমানের তে নাজিল হয় না, একটা মামলা থেকে আসছে না আপিল, ওই মামলার তায়েদাত আছে না, সেই তায়েদাত যদি প্রশ্নে না থাকে নিজের মতো করে একটা দিয়ে দিবেন। তারপরে বাদী আপিলকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে মোটামুটি ওই কেয়ার মামলাটা করছে সেই ফ্যাক্টটুকু আর কি, মানে কি নিয়ে মামলাটা হয়েছে। তারপর হলো হেতুবাদ, হেতুবাদ হলো অমুক আদালত যে সিদ্ধান্ত দিছে তা ঠিক না, আইনের দৃষ্টিতে ভুল আছে, আইনগত ভুল আছে, এই সেই যা যা বলে চলে। তারপরে বিজ্ঞ মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে অমুক নাম্বার আদালত যে সিদ্ধান্ত দিছিল সেটা বাতিল করতে কি হয়, মর্জি হয়, এবং সবশেষে সার্টিফিকেট। এবং এখানে হ্যাঁ আপিলের তায়েদাত, মামলার তায়েদাত, এবং এখানে আচ্ছা মামলার তায়েদাত যদি আপনার আপত্তি থাকে অ্যাটলিস্ট আপিলের তায়েদাত লিখেন, আর কোনো কিছু না লিখলে তায়েদাত লিখেন। আচ্ছা সার্টিফিকেটের যে বিষয়টা মূল মামলার ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে আরজিতে দেয় সত্যপাঠ, জবাবে দেয় সত্যপাঠ, যে কোনো দরখাস্তে দেয় হলফনামা, দরখাস্তে কি দেয় হলফনামা, আর আপিলে দিবে কি সার্টিফিকেট, আপিলে দিবে সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেটটা দেবে কে? অ্যাডভোকেট, যে অমুক সত্যপাঠ দেয় বাদী বা বিবাদী, এফিডেভিট দেয় ওই যে করছে সে মানে পক্ষ, কিন্তু সার্টিফিকেট দেবে কে? আইনজীবী, নাম দিয়ে দিবেন। রিভিশন দেখেন, হ্যাঁ বিষয় লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। বিষয় এই যে মানে যে বাদী প্রতিপক্ষ নিচে অমুক মামলার আদালতের এর বিরুদ্ধে এটা বিষয় দিয়েও লিখতে পারেন, আর এমনি ঢালাও ভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে মোকাম বিজ্ঞ জেলাজজ আদালত অমুক সিভিল ডিভিশন নাম্বার এই উদ্ভূত এত নাম্বার মামলা থেকে বিবাদী দরখাস্তকারী বাদী প্রতিপক্ষ কোন আদেশের বিরুদ্ধে রিভিশন করলেন সেটা তায়েদাত। তারপরে বিনীত নিবেদনে এই যে কি কারণে মামলার ফ্যাক্ট কি, সবশেষ হলো হেতুবাদ। হেতুবাদ সব জায়গায় একই, দেখেন বিজ্ঞ নিম্ন আদালত জুডিশিয়াল দৃষ্টিভঙ্গি প্রয়োগ না করিয়া আবেগের বশবর্তী হইয়া তর্কিত আদেশ প্রদান করিয়াছেন বিধায় উহা রদ যোগ্য। তারপরে মকদ্দমাটি প্রচলিত আইনে বাদ বাই লহ সত্য নিম্ন আদালত উক্ত বিষয়ে বিবেচনা না করিয়া তর্কিত আদেশ দ্বারা আর্জি খারিজের দরখাস্ত নামঞ্জুর করার আদেশ দিছে। সো এইগুলা মোটামুটি যা যা বলার, অতএব উপরোক্ত কারণ সময় বিবেচনা করে এই করতে মর্জি হয়। আর রিভিশনের সাথে দিতে হবে হলফনামা, রিভিশনের সাথে কি হলফনামা। যারা বুঝতেছেন না, বিস্তারিত জানতে চান, তারা আমাদের এর আগের ক্লাস দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপিলের সাথে রিভিশনের পার্থক্য কি? আপিলে দিতে হয় সার্টিফিকেট, রিভিশনে দিতে হয় হলফনামা, আর এছাড়া বাদ বাকি লেখার স্টাইল সব একই। একটা দরখাস্ত দেখে ফেলি রিভিউ এর, দেখেন রিভিউ, হ্যাঁ হ্যাঁ অ্যাডভোকেট তো বললাম। প্রচারিত আদেশ পুনঃবিবেচনার প্রার্থনায় বাদী পক্ষের দরখাস্ত মানে রিভিউ, রিভিউতে আলাদা করে লেখা লাগবে না, রিভিউ দেওয়ানি মামলা নাম্বার অত উদ্ভূত লেখার দরকার নাই, ঠিক আছে। বিগত এত নাম্বার তারিখে 15 নং আদেশটি পুনঃবিবেচনার প্রার্থনায় বাদী পক্ষের দরখাস্ত। 15 নম্বর আদেশ যদি না লেখেন, লিখবেন যে বিগত এত তারিখে অত্র আদালত কর্তৃক প্রদত্ত অমুক সিদ্ধান্তের বিরুদ্ধে বাদী বা বিবাদী পক্ষের রিভিউ দরখাস্ত। তারপরে বিনীত নিবেদন এই যে এই জায়গা ওই হেতুবাদ চতুবাদ নাই, যা বলার একবারে বইলা তারপরে প্রার্থনায় যাইয়ে এই জায়গাও কি থাকবে, হলফনামা থাকবে।
ধরেন আপনার কিছু মনে নাই, আপনার কোন জায়গা সার্টিফিকেট দিব, কোন জায়গা হলফনামা দিব, কোন জায়গা সত্যপাঠ দেব, কিছুই মনে নাই। না থাক, কিছু একটা লিখে তো আসবেন, আপনার দরকার লিখে আসা, ঠিক আছে? কিন্তু না লিখে ওখান থেকে চলে আসা যাবে না। মুসাবিদাগুলো তো ফ্যাক্ট আকারে আসতে পারে। মানে একটা ফ্যাক্ট দিল দিয়ে বলো এটা মুসাবিদা। মুসাবিদা তো বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন অবশ্যই ফ্যাক্ট আকারেই আসে। আমি তো আপনাদের এই জায়গায় এমনি বুঝাইছি, অবশ্যই এইভাবে দিবে যে এই গর্তে প্রতিকার কি, এই প্রতিকার প্রার্থনা করে একটা মুসাবিদা করো। ভাই জুডিশিয়াল মানে সবসময় ফৌজদারিতে যায় না, জুডিশিয়াল মানে বিচারিক, বিচারিক দৃষ্টিভঙ্গ প্রয়োগ করে নাই, বুঝছেন? এই জুডিশিয়াল মানে কি বিচারিক, এর মানে ফৌজদারি না। যদি ফ্যাক্ট দেয় মানে ভালোবাসা সবসময় লাভ না, কখনো কখনো গুড হাউসও হয়। বেশি ভালোবাসা আবার ভাঙ্গনের কারণ হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এই হলো কথা। তারা বলেন। ধন্যবাদ। একজন লিখছেন মুসাবিদায় কি মুসাবিদা শব্দটা উল্লেখ থাকবে কিনা? অবশ্য অনেক সময় থাকে, ম্যাক্সিমাম জায়গায় থাকে। আর যদি মুসাবিদা না থাকে বা দরখাস্তের কথা না থাকে তাহলে ওটা লিখে আসবেন প্রবলেমেটিক আকারে, বুঝছেন? আচ্ছা, একজন প্রশ্ন করছেন অনলাইনে, হ্যাঁ ঠিক আছে, আপনার আপিলে মূল মামলার নাম্বার দিতে হবে না, অবশ্যই দিবেন। আপিল লিখবেন আপিল, আপিলের মেমো নাম্বার এই, উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার এই, তারপরে বাদী আপিলেন বা বিবাদী আপিলেন বনাম এই, বনাম বিবাদী রেসপন্ডেন্ট, তারপরে আপনার কি কারণে আপিলটা করছেন, বিষয় বিষয় উল্লেখ করতে পারেন বা উল্লেখ না করে বিস্তারিত বিবরণ দিবেন যে অমুক নাম্বার আদালত অমুক তারিখে প্রদত্ত তর্কিত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া অত্র আদালতে আপিল করলাম। আচ্ছা, তারপরে তায়েদাত, তারপরে বাদী বা আপিলের পক্ষে বিনীত নিবেদন, এই যে আপনার মূল মামলায় কি ঘটছে সেটুক বললেন। তারপরে হেতিবৎ সমূহ, কেন আপনার মনে হচ্ছে যে এই ডিক্রিটা রদ রহিত যোগ্য, ওই যে জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করে নাই, PW1 রে শুনে নাই, এই যে যা যা আছে এগুলো বইলে তারপর উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে উক্ত আদালত কর্তৃক প্রদত্ত অমুক নাম্বার ডিক্রি বা আদেশটি রদ করতে কি হয়, মর্জি হয়। তারপরে আপিলে হলো অ্যাডভোকেট দিবে কি সার্টিফিকেট, আর এটা যদি রিভিশন হতো তাহলে দিত কি হলফনামা। আর রিভিউ হইলে তো, রিভিউ যদি হতো তাহলে ওই জায়গায় উদ্ভূত অত নাম্বার মামলা লেখার দরকার নাই, রিভিউতে জাস্ট বাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে এই জি, অনলাইনে কার জন্য প্রশ্ন আছে বলেন, আমি উত্তর দেই, তারপরে আমরা নামাজে চলে যাই। অনলাইনে কি প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কাউসার বলছি, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। স্যার সংক্ষেপে বলি স্যার, ওই যে 16 নাম্বার পেজে সিভিল রিভিশনের যে আবেদনটা, এখানে একটু উপরে জানার বিষয় স্যার। আমরা ওই যে মোকাম বিজ্ঞ জেলা জজ আদালত লিখলাম, তারপরে সিভিল রিভিশন লিখে যে নাম্বারটা লিখছি, এটা তো স্যার নাম্বার যেটা ফাঁকা থাকবে, এটা আমরা রিভিশন মামলা করছি বিদায় ওই কোনো নাম্বার নাই, আপনারা অবলিক দিয়ে 213 লিখে দিয়েছেন, তার মানে বামে একটা নাম্বার, এটা আমাদের বসাতে হবে না, ওরা ইয়া থেকে আদালত থেকে দিবে যদি আদালত রিভিশন থেকে যখন। দিবে, আর দেওয়ানি মামলা নাম্বার এখানে একটা মামলা আপনারই দিয়ে দিতে হবে। রাইট স্যার, এইটি জানার জন্য, মানে এটাতে দেওয়ানি মোকদ্দমা নাম্বার, এটা হচ্ছে এক্সাক্ট যেটার বিরুদ্ধে আমরা এই বিষয়টা করতেছি সেটা থাকবে, জি একটা জি নাম্বার থাকবে। জি জি জি। স্যার ঠিক ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এই যে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর কারো? কি হয়েছে, নালিশি মামলা? নালিশি তো ফৌজদারিতে চলে আসছেন, কিসের নালিশি মামলা বিস্তারিত বলেন। তো দরখাস্ত তো লেখাই আছে, নালিশি মামলা দরখাস্ত মানে কি সিআর মামলার দরখাস্ত, ওই জায়গা তো মানে সুনির্দিষ্টভাবে বলাই আছে দরখাস্ত মুসাবিদা এগুলো মানেই তো ড্রাফটিং। আর আপনাদের সমস্যা নাই, আপনি যদি ড্রাফটিং আসছে ড্রাফটিং করেন নাই, সমস্যা আকারে লিখে আসছেন সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে কি তো ভুল কোনো অপরাধ না। আমাদের এমন উকিল সাহেবও আছে যে লিখিত পাশ করে ভাইবার প্রস্তুতির সময় বলতেছে স্যার মুসাবিদা কি, তাই তো আজকে এসে শুনলাম, লিখে আসছি তো সমস্যামূলক আকারে। ঠিক আছে, তো আপনার ওই জায়গায় দরকার প্রচেষ্টা এবং ওই কাজটা সরল বিশ্বাসে করছেন কিনা, এই আর কি। ঠিক আছে, নামাজের বিরতি।
তো দেখেন আমাদের দেওয়ানির একটা বিষয় একটু জানতে হবে, 70 নাম্বার পেজ বের করেন, 70। আচ্ছা দেখেন, কমিশন বলতে কি বুঝেন? কমিশন অর্থ হলো যে আদালত যে কাজটা স্বয়ং নিজে করবে, কোনো কারণে আদালত যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়, যাকে দিয়ে করায় তারাই বলে কমিশন। আদালত কারো সাক্ষ্য গ্রহণ করবে, কিন্তু দেখা গেল যে সে খুব অসুস্থ, সে আদালতে আসতে পারতেছে না, তাহলে আদালত যাকে পাঠাবে সেই হচ্ছে কি কমিশন। সম্পত্তি বাটোয়ারা করতে যারা পাঠাবে সে কমিশন। বুঝতে পারছেন? তো এখন দেখেন, এই কমিশন নিয়োগ দেয় 75 ধারায়। কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে 75 ধারায় কমিশন নিয়োগ দিতে পারে। এক হলো আপনার কারো জবানবন্দি গ্রহণ করার জন্য, স্থানীয় বা সরজমিনের তদন্তের জন্য ভিভিআই। শুধু এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে স্থানীয় বা সরজমিনের তদন্ত কি? 26 হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য 26 সম্পত্তি বাটোয়ারার জন্য 26 তো বিধিটি দিয়ে অন্যগুলোতে মনে না থাক, সরজমিনের তদন্ত এটা যেন মনে থাকে। 26 কত? 9। এবং কারো জবানবন্দি গ্রহণের জন্য কমিশন কেন নিয়োগ করে? যদি সে অসুস্থ হয়, যদি সে অক্ষম হয়, যদি সে বিদেশে থাকে, যদি সে সরকারি কর্মকর্তা হয়, যে আদালতের প্রক্রিয়ারের বাইরে, বা যদি সে অলরেডি জেলে থাকে, তাহলে সেই সকল ক্ষেত্রে তার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। এবার যদি দেখি সরজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন আছে 26 আদেশের কত বিধি? 9 বিধি। 26 আদেশের 9। তো লোকাল ইনভেস্টিগেশন কি? স্থানীয় তদন্ত বা সরজমিনে তদন্ত। তো স্থানীয় তদন্ত বা সরজমিনে তদন্ত হলো 26 আদেশের 9 বলছে, এখানে যদি একটু দেখেন, মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, কোন সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য সরজমিনে তদন্তের জন্য পাঠাইতে পারে। এবং সরজমিনে তদন্তের জন্য পাঠাইলে সর্বোচ্চ মেয়াদ কতদিন? 3 মাস। রিপোর্ট দিবে কতদিন? 3 মাস। আর হিসাবের পরীক্ষার জন্য কমিশন ইস্যু করবে 26 আদেশের 11। সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করবে 26 আদেশের 13, 14 বলেন বা 14 বলেন, সবই ঠিক আছে। তবে যে কোনো কমিশনে, যে আপনার বাটোয়ারা হোক বা সম্পত্তি হোক, সকল ক্ষেত্রেই কমিশনের এটা সাবমিট করতে হবে 3 মাসের মধ্যে। সর্বোচ্চ কত? 3 মাস। এখন আপনাদের পরীক্ষায় পার্থক্য আসতে পারে যে স্থানীয় পরিদর্শন এবং স্থানীয় তদন্তের মধ্যে পার্থক্য কি? আমাদের দেওয়ানি কার্যবিধিতে স্থানীয় তদন্ত এক জায়গায় আছে, 26 আদেশের 9। এবং স্থানীয় তদন্ত কি কারণে করতে পারে সেটা 26 আদেশের 9 বলা আছে। কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে লোকাল ইন্সপেকশন 2 জায়গায় আছে। আদালত স্বয়ং করতে পারে 18 আদেশের 18, পক্ষগণের আবেদনের ভিত্তিতে করতে পারে 39 আদেশের 7। 39 আদেশের 7। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, লোকাল ইন্সপেকশন আদালত স্বয়ং কোনো জায়গায় পরিদর্শন করতে পারে বা কমিশনের মাধ্যমে পরিদর্শন করতে পারে। আদালত যদি ওনার কাছে কেউ আবেদন করে নাই, আদালত নিজের ইচ্ছা পরিদর্শন করবে বা নিজের ইচ্ছায় কাউরে পাঠাবে, সেটা হলো 18 আদেশের 18। আর আদালতে কেউ আবেদন করছে লোকাল ইন্সপেকশনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে 39 আদেশের 7। বুঝেন নাই? কিন্তু স্থানীয় তদন্ত যেটা 26 আদেশের 9, যেটা এটা আদালত নিজের ইচ্ছাও পারে, আবার আবেদনের ভিত্তিতেও পারে। বুঝছেন? আর স্থানীয় তদন্তের ক্ষেত্রে এখন আমি যদি বলি যে স্থানীয় তদন্ত আর স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো স্থানীয় তদন্ত আছে 26 আদেশের 9, আর লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন আছে 18 আদেশের 18, 39 আদেশের 7। বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য, তারপরে আপনার মধ্যবর্তী মুনাফা নির্ণয়ের জন্য, এগুলার ক্ষেত্রে স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। আর এগুলা ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার ঘটনাস্থল পরিদর্শনের জন্য স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে। তারপরে স্থানীয় তদন্ত আদালত স্বপ্রণোদিত হয়ে অথবা
আপনার পক্ষগণের আবেদনের ভিত্তিতে উভয় পারে 26 সদস্যের নয়, কিন্তু স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে 39 সদস্যের 7, আদালত স্বপ্রণোদিত হয়ে 18 সদস্যের 18। আর একটা মেইন যে পার্থক্য, স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে যে পক্ষ আবেদন করবে সেই পক্ষ ওই জমির দখলে থাকতে পারবে না, দখল থাকতে হবে অপর পক্ষ। যদি বাদী স্থানীয় পরিদর্শনে আবেদন করে তাহলে ওই জমির দখলে থাকবে কি? বিবাদী। যদি বিবাদী স্থানীয় পরিদর্শনে আবেদন করে তাহলে দখলে থাকবে কে? বাদী। কিন্তু স্থানীয় তদন্তের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই, যে দখলে আছে সেও স্থানীয় তদন্তের আবেদন করতে পারে। আরেকটা বিষয় হলো, স্থানীয় তদন্তের রিপোর্টের তামাদি মেয়াদ কতদিন? 3 মাস। 3 মাসের মধ্যে জমা দিতে হবে। স্থানীয় পরিদর্শনের এরকম কোনো মেয়াদ নাই। আর ইংরেজিতে এর বলে লোকাল ইনভেস্টিগেশন, ইংরেজিতে এর বলে লোকাল। তো এই আর কি তদন্তের অনুসন্ধান। আর এখানে মুসাবিদা যদি পড়েন যে স্থানীয় তদন্তের আবেদন করে একটা মুসাবিদা করো বা সমস্যামূলক প্রশ্ন আছে, আমরা যতটুকু পড়ছি এতটুকু যদি কেউ মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পাবেন। তো যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গতদিনই বলছিলাম যে 1, তারপরে আপনার 4, 1, 4, তারপরে হচ্ছে আপনার ওই 7, 9, 1, 4, 7, 9, তারপরে হচ্ছে 11, 14, 16, 20, মানে রেস জুডিকাটা। এইগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। আর বাদ বাকি যা পড়ছি এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবেন, আর যার প্রস্তুতি ভালো আছে সে তো সবই পড়বেন। মানে বিষয়টা হলো যে এইগুলা থেকে পড়লে একটা ইনশাল্লাহ পারা যাবে, আশা আশা করা যায়। আর আপনি আপিল আর ডিক্রিজারি বাদ দিতে পারেন। আপিল আর ডিক্রিজারি একটু ভেজাল লাগলে বাদ দেন। আপিল আর ডিক্রিজারি কিন্তু এখন রিপিট করি নাই, তো আপিল আর ডিক্রিজারি দরকার নাই, কিন্তু রিভিশনটা ধারণা নিয়ে যায়। ঠিক আছে। আর ওই যে শর্ট নোটে সম্পর্কে যা যা পড়ছে এগুলো ভালো করে পড়েন, যেগুলো বললাম এগুলো ভালো করে পড়েন, কিন্তু বাদ বাকি যেগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু ধারণা নিয়ে যেতে হবে, যে যদি এসে যায় যাতে 2-4 কথা আমরা লিখতে পারি। বিশেষ করে এডিআরটা ভালোভাবে দেখেন, এডিআর সম্পর্কে একটা ধারণা নিয়ে যায়। এই আর কি। যদি কোনো প্রশ্ন থাকে দেওয়ানি নিয়ে করতে পারেন, দেওয়ানি এতটুকুই। হ্যাঁ দিতে পারে, আমি তো প্রশ্ন করতাম না। আপনি আপিল ডিক্রিজারি বাদ দিছেন, আমি যা বলছি এর বাইরে থেকে অন্যটাও দিতে পারে। আমি তো জাস্ট আপনাদের সম্ভাবনার কথা বললাম, বুঝতে পারছেন? অবশ্যই পারে। কোন জায়গা কি বলছে যে একটার সাথে আর একটা দিবে না? ইভেন আমি যা বললাম এগুলার সাথে আপনার ভাগ্য খারাপ থাকলে এর ভিতরে আপিলের একটা জোড়াই দিছে। ঠিক আছে। এখন কু ডাক যখন ডাকবেন কু ঘটনা ঘটবে। আমরা যা বলতেছি এইগুলা ভালোভাবে দেখেন। আর কিসের সাথে কি কপাল খারাপ থাকলে তো আসতেই পারে, আর এত টেনশন থাকলে আপিলও দেখে যেতে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের ওই যে দেওয়ানি মামলার যে বিভিন্ন স্তর, ওইখানে যদি স্যার ওই যে ওই আদেশগুলা যদি না লিখে, যদি আরজি লেখা যদি লিখি যে ওই আদেশ আর স্যার ধারা লিখলাম, কিন্তু স্যার ওই কতদিনের মধ্যে করতে হবে ওইগুলো যদি না লিখি স্যার সমস্যা আছে? লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, মার্ক একটু কম পাবেন এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ওনার ঠিক তো আছে স্যার, সমস্যা থ্যাংক নাই। ইউ। জি। এই আশা করি বারবার কথা বলার দরকার নাই, যা বলছি একবারে শুনেন। যখন কোনো প্রশ্ন নিয়ে বারবার খুঁচাবেন তাহলে কিন্তু বাড়বে, বুঝতে পারছেন? যত বলবেন তত বাড়বে। 1, 4, 7, তারপরে 9, তারপরে 11, 14, 15, সরি 14, 16, নট 15, 14, 16, 20, এই তো। আর যত খুঁচাবেন তত বাড়বে, তাইলে সব ভালোভাবে দেখে যাবেন। যার এত টেনশন যে স্যার বাঁধবে কিনা, তাহলে সে সব পড়বেন। ঠিক আছে। তো আমি একটু পরে আবার লিঙ্ক দিচ্ছি, 2 মিনিট পরে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু করব। সুনির্দিষ্ট আমি বই আনতে বলছিলাম, আপনারা কি আনছেন?